কিরে, তোকে বলছিলাম যে এসব অবৈধ কাজ ছেড়ে দে। তোকে আমার ছেলেরা সাবধান করতে গিয়েছিল, আর তুই তারই বদলে আমার ছেলেদেরকে মেরে ফেললি। তার উপরে তুই আমার দলের লোক হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার পেছনে ছুরি মেরে দিলি। আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তুই বেঁচে যাবি ভেবেছিস? আরে আশিক, এইভাবে ওকে হবে না। ওকে আমাদের হাতে ছেড়ে দাও। ও যা অন্যায় করেছে তার শাস্তি তো ওকে পেতেই হবে। বিশ্বাসঘাতকদের জায়গা হবে না আমাদের এই দলে। আমার তো মনে হচ্ছে ওকে গরম তেলে চুবিয়ে মারলেও আমাদের মনের ক্ষোভ মিটবে না। চেয়ারের সাথে রক্তাক্ত শরীর নিয়ে বাঁধা আছে একটি অজানা আগন্তুক। হাতগুলো বাঁধা আছে, চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে রশি দিয়ে। হাত পা মুখ দিয়ে কড়কড় করে রক্ত বেরোচ্ছে। শরীরে যেখানে সেখানে অসংখ্য মারের চিহ্ন, সাথে যেখানে সেখানে ক্ষত স্থান, এবং ক্ষত স্থানগুলো থেকে রক্ত বেরোচ্ছে। চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা সেই আগন্তুকটি অজানা ওই দুই আগন্তুকের কথা শুনে আরও ঘাবড়ে যায়। বলতে পারে না, কিন্তু শুনতে পারে, অনুভব করতে পারে, কিন্তু যন্ত্রণা সহ করতে পারে। নাকে মুখে আরও ভয়াবহ শাস্তির কথা শুনে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা আগন্তুকটি হালকা মাথাটা উঁচু করে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের দেখে শরীরের লোম খাড়া হয়ে যায়। আগে তো শুধু শরীরটা ঘেমেছিল, এখন ঘামার সাথে শরীরটা কাঁপতে শুরু করছে। অন্তর আত্মা কেঁপে উঠছে। মাথার উপর 300 ভোল্টের এলইডি বাতি জ্বলছে, সাথে রুমও গোডাউনের ভেতর ফ্যান ছাড়া হয়েছে। ফ্যানের শব্দই ও মানুষের নিঃশ্বাস এবং গম্ভীরতাই পুরো রুমটাকে নিস্তব্ধ করে দিয়েছে। চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা ব্যক্তিটির এরকম বেহাল অবস্থা দেখে সামনে দাঁড়িয়ে থাকা আবারও দুই আগন্তুক হেসে বলে ওঠে, নিজের পরিণতির জন্য তুই নিজেই দায়ী। রাজার হাতে ছিলি আমার গ্যাংয়ে, আর আমার গ্যাং থেকে বের হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে নিজের ভাগ্যের পরিবর্তন করলি তুই নিজেই। আহ বেবি, ওর সাথে এত কথা বলার কি আছে বলো? তোমার সাইকো পাওয়ার তাকে দেখিয়ে দাও যে বিশ্বাসঘাতকদের এই দলে বিশ্বাসঘাতকতা করার পরিমাণটা কতটা ভয়ঙ্কর হতে পারে। কুল ডাউন বেবি। আমি কোনো কিছু বিচার করার আগে আমার আদালতে আমি তার বিচার গোষ্ঠী বের করি, তারপরে তার হিস্টোরি অনুযায়ী তার বৈষম্যমূলক শাস্তির ব্যবস্থা করি। আর ওর শাস্তিটা ভয়ঙ্কর থেকে ভয়ন্তরে পরিণত হবে, শুধু দেখতে থাকো। এই বলে হাসতে থাকে উপস্থিত থাকা সেই অজানা আগন্তুকগুলো। চেয়ারের সাথে বেঁধে রাখা সেই অজানা আগন্তুক এবার ডুকরে ডুকরে কেঁদে ওঠে, আকুতি মিনতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মাগার বলতে পারে না সে কথাগুলো। আশিক হাতের ইশারা দিয়ে বুঝিয়ে দেয় এখন থেকে তার কাম ডাউন শুরু হয়ে গেছে। আশিক হাতের ইশারা দেয়, সাথে সাথে চেয়ারে বাঁধা থাকা অবস্থায় ব্যক্তিদের সামনে কিছু ধারালো অস্ত্র আনা হয়, যেমন রামদা, কবদা, করাত, ছুরি, চাইনিজ কুড়াল, রূপার কুড়াল এবং তিন কোণিয়া কাচের অস্ত্র। সাথে রাখা হয়েছে গরু জবাই করার বড় অস্ত্র। আরও দেখা যাচ্ছে গরুর শরীর থেকে চামড়া খোলার অস্ত্র। এতগুলো অস্ত্র দেখে চোখ ছানা বড়া হয়ে যায় উপস্থিত থাকা সবার, সাথে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা সেই ব্যক্তিটি। এতগুলো অস্ত্র দেখে এবার প্রিয়াঙ্কা বলে ওঠে হাসতে হাসতে, কি রে, এইগুলো দেখে এই অবস্থা? জানি না, যখন এগুলো তো শরীরে আঘাত আনবে তখন কিরকম করবি? এই বলে উপস্থিত থাকা সবাই উচ্চস্বরে হাসতে থাকে। চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা জুয়েল নামের এই ছেলেটি শুধু ছটফট করতে থাকে বাঁচার জন্য, আকুতি মিনতি করতে থাকে, কিন্তু তার এই দৃশ্য যেন চোখে পড়ছে না আশিক ও প্রিয়াঙ্কা এবং উপস্থিত থাকা আরও 10 জনের। আশিক আর কোনো কথা বলে না, মুচকি একটা হাসি দিয়ে সবার উদ্দেশ্যে ইশারা করে বুঝিয়ে দেয়,
এখন তাদের নতুন পরিকল্পনায় কি করতে হবে। আশিক রনি নামের একটি ছেলেকে হাতের ইশারায় রশি নিয়ে আসতে বলে। ছেলেটি রশি নিয়ে আসে। তারপর রাখা হয় রশিটি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা জুয়েল নামের সেই ছেলেটির সামনে। তারপর ছেলেটিকে চেয়ার থেকে বাঁধন খুলে দেওয়া হয়। ছেলেটিকে এত মারধর করা হয়েছে যে ছেলেটি উঠতে পারে না, শরীরে কোনো শক্তি নেই, দাঁড়াবার মতো ভারসাম্য ছেলেটি হারিয়ে ফেলেছে। আশিক বলে ওঠে, ওকে ভালো করে শুইয়ে দে। তারপর 2 হাত এবং 2 পা বেঁধে দে, যাতে ছটফট করতে না পারে। যেভাবে গরুকে জবাই করার জন্য মাটিতে ফেলা হয়, ঠিক সেভাবেই ওকে মাটিতে ফেল। আশিক নামে সেই অজ্ঞাত ব্যক্তিদের মুখে এই কথা শুনে আঁতকে উঠে উপস্থিত থাকা সবাই, কেননা এই প্রথম হিংস্র রূপ দেখছে আশিকের। আশিক যখন বলেছে তখন তাদের এই কাজটা করতেই হবে। রনি আর কোনো কথা না বলে বাকি 10 জন ছেলের সাহায্যে জুয়েল নামের ছেলেটির হাত পা বেঁধে ফেলে। তারপর ছেলেটিকে রশির সাহায্যে ছেলেটির ফ্লোরের উপর ফেলে দেওয়া হয়। ছেলেটি গরুর মতো ছটফট করতে থাকে, কিন্তু শক্তি কোলাতে পারে না, কেননা হাতে পায়ে রশি দিয়ে বাঁধা। আরও বেশ কয়েকজন তাকে চেপে ধরেছে। এত জনের সাথে পেরে ওঠা বড়ই মুশকিল। গরু কুরবানি করার আগে যেমন গরু ছটফট করে, ঠিক তেমনই ছটফট করছে জুয়েল নামের ছেলেটি। ছেলেটি বরাবর আকুতি মিনতি করছে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। জীবন থাকতে কারোর সাথে বেইমানি করবে না, আর তার ওই জীবনে। ছেলেটির এরকম করুণ অবস্থা দেখে এবার প্রিয়াঙ্কা হাসতে হাসতে বলে ওঠে, ওহ বেবি, এ তো অনেক দেখছি ছটফট করছে, দ্রুত এর কাজটা সেরে ফেলো। ওই রনি, তোর আশিক ভাইয়ের কাছে ওই বড় অস্ত্রটা দে। প্রিয়াঙ্কার কথা মতো রনি নামের ছেলেটি এবার আশিকের হাতে একটা ধারালো চাইনিজ চাকু দেয়। তারপর আশিক সেই চাকুটাকে কয়েকবার পিলারের সাথে ঘষে নেয়। দেখে বেশ ভালো। এবার আশিক হাতের ইশারায় বুঝিয়ে দেয় গরুকে যেভাবে জবাই করা হয় ঠিক সেইভাবেই যেন তাকে ধরা হয়। তারপরে রনি, আরিফ, মুন্না, সিফাত, জুয়েল নামের সেই ছেলেটিকে ফুলের উপর চেপে ধরে। একজন মাথা ধরে, একজন পা ধরে, আরেকজন তার বুকের উপর চাপ দিয়ে ধরে, আরেকজন তার হাত ও গলা চেপে ধরে যাতে সে ছটফট করতে না পারে। তারপর আশিক সেই চাইনিজ চাকুটি নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় জুয়েল নামের ব্যক্তিটির গলার সামনে। তার চোখের সামনে তার গলার উপরে চাইনিজ চাকুটি রাখে। তারপর হাঁটু গেড়ে বসে পড়ে আশিক। তারপর আশিক ঠিক যেভাবে গরু জবাই করা হয় ঠিক সেভাবে আল্লাহু আকবার বলে সে জুয়েল নামের ব্যক্তিটির গলায় ধারালো ছুরিটি চালিয়ে দেয়। চালানোর সাথে সাথে গলায় ফিনকি কেটে গড় গড় করে রক্ত বের হতে থাকে। তারপর গলায় আরও বেশ কয়েকবার টান দিতেই গলাটা সম্পূর্ণ কেটে যায়। তারপর গলার মধ্যে কয়েকবার আঘাত করে গলাটা ক্ষত সৃষ্টি করে দেয়। গলার মধ্য দিয়ে লাল টকটকে তাজা রক্তটা চারদিক দিয়ে বেরিয়ে ছড়িয়ে যায়। এরকম তাজা রক্ত দেখে আশিক প্রিয়াঙ্কা মেতে ওঠে রক্তের নেশায়। আর জুয়েল নামের ব্যক্তিটি ঠিক গরু জবাই করার পর যেভাবে হাত পা সারা শরীর ছোটাছুটি করে ঠিক একইভাবে ছটফট করতে থাকে জুয়েল নামের সেই ব্যক্তিটি। তার তাজা রক্তের রক্ত যেন শরীরে লেগে যায় সবার। তারপর ছুরি থেকে একটু রক্ত উঠিয়ে আশিক নিজের কপালে একটা টান দেয়। তারপর বলে ওঠে, শান্তি। ফ্লোরের উপর জুয়েল নামের ব্যক্তিটি ছটফট করতে করতে প্রাণ হারায়। নিথর দেহটা ফ্লোরের উপর পড়ে থাকে। তারপর আশিক একটা চেয়ারের উপর গিয়ে বসে পড়ে। তারপর প্রিয়াঙ্কা আর কোনো কথা না বলে আশিকের কোলে বসে পড়ে। তারপর নিজের ঠোঁট দিয়ে আশিকের ঠোঁটের উপর বেশ কয়েকটা কিস করে। তারপর আশিকও প্রিয়াঙ্কার ঘাড়ে মুখ বেশ কয়েকবার চুমু দেয়। তারপর আশিক প্রিয়াঙ্কাকে সরিয়ে দিয়ে জুয়েলের সামনে এসে বসে পড়ে। তারপর রনি, আরিফ, মুন্না, সিফাত জুয়েল নামের ছেলেটির হাতে ও পায়ের বাঁধন খুলে দেয়। তারপর সেই অস্ত্রগুলো লাশটার সামনে নিয়ে আসা হয়। তারপর হাতের ও পায়ের শিরা কেটে দেওয়া হয়।
ঠিক যেভাবে গরু জবাই করার পরে তাদের হাত ও পায়ের শিরা কেটে দেওয়া হয়, তারপর বাঁধা অবস্থায় থাকা তার রশিগুলো কেটে সরিয়ে দেয়, তারপর উল্টো করে শুয়ে দেয় সোজা করে। তারপর সেই ছুরি, কাঠি ও ধারালো অস্ত্রগুলো একবার ধার দিয়ে নেয়। তারপর কয়েকটি অস্ত্র আশিক, রনি, আরিফ, মুন্না, সিফাত নিয়ে জুয়েল নামে সেই ছেলেটির শরীরের চামড়াগুলো শরীর থেকে আলাদা করতে শুরু করছে। ধীরে ধীরে গরু যেভাবে শরীর থেকে চামড়াগুলো আলাদা করে, ঠিক সেইভাবেই শরীর থেকে সম্পূর্ণ চামড়া আলাদা করে ফেলে। তারপর শরীর থেকে ভুঁড়িটা আলাদা করে ফেললে তারপর নাড়ি ভুঁড়িগুলো আলাদা করে ফেলে। তারপর শরীরের গোশতগুলো পিস পিস করে কেটে নেয়, শরীর থেকে হাড্ডিগুলো আলাদা করে কেটে পিস পিস করে তারপর তারা নাড়ি ভুঁড়িগুলো ভালো করে পরিষ্কার করে আলাদা করে পিস পিস করে গোশতগুলো বস্তায় ভরে এবং হাড্ডিগুলো প্লাস্টিকের প্যাকেটে আর নাড়ি ভুঁড়িগুলো পলিথিনের প্যাকেটে করে নিয়ে নেয়। এতক্ষণ রনি, মুন্না, সিফাত, শরীফ এদের কাজ দেখছিল আশিক ও প্রিয়াঙ্কা। এতক্ষণ আশিক ও প্রিয়াঙ্কার সামনে বিয়ার, মদের গ্লাস, মদের বোতল, চানাচুর আর বিভিন্ন রকম অ্যালকোহল, সাথে ব্র্যান্ডের রকমের নানান সিগারেট। আনন্দের সাথে এতক্ষণ তার শরীরের মাংসগুলো কাটা দেখছিল। সব শেষে অট্ট হাসিতে মেতে ওঠে। তারপর আশিক সবার উদ্দেশ্যে বলে ওঠে, যেন লাশের টুকরোগুলো মাছেদের ও হাঙুরদের এবং কুকুরদের খাইয়ে দেয়। তারপর আশিক প্রিয়াঙ্কা গাড়ি নিয়ে বেরিয়ে যায় তার দলবলকে নিয়ে গোডাউনের ভেতর থেকে। ও হ্যাঁ, আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি যে এই আশিক আর প্রিয়াঙ্কা কে। প্রিয়াঙ্কা হচ্ছে আশিকের গার্লফ্রেন্ড আর আশিক হচ্ছে শহরের মাথা। সকল রকম অপরাধ করে এই আশিক আর এর সঙ্গ দেয় প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা দেখতে বেশ সুন্দরী, বেশ স্মার্ট, স্টাইলিশ, কিন্তু তার আচার আচরণ, ব্যবহার খুবই তীক্ষ্ণ। তার সবসময় পরনে পোশাক থাকে জিন্স প্যান্ট, টি শার্ট, কালো রঙের রেন জ্যাকেট। আর আশিক দেখতে বেশ স্মার্ট, উচ্চতা প্রায় 7 ফুট 6 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান, বডি ফিটনেস দেহ। সে একটা গ্যাং পরিচালনা করে আর এতক্ষণ যাকে নির্মমভাবে হত্যা করলো সে ছিল তার দলের একটা ছেলে। ছেলেটি ওর সাথে 2 নম্বরই করে, যার জন্য তাকে প্রাণে হত্যা করলো। আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে চলে আসে তাদের বাড়িতে। তারপর কোনো কথা ছাড়াই ধপ করে মাতাল অবস্থায় বিছানার উপর গা এলিয়ে দেয়, সাথে প্রিয়াঙ্কাও আশিকের উপর গায়ে দিয়ে দেয়। অন্যদিকে তারা 4 জন, রনি, আরিফ, মুন্না, সিফাত, জুয়েল নামের সেই ছেলেটির গোস্তগুলো কুকুর ও হাঙর এবং মাছকে খাইয়ে চলে আসে তারাও বাড়িতে। আশিকের বাড়িটা দেখতে বেশ বড়, রাজপ্রাসাদের মতো। পুরো বাড়িটাকে সাজানো হয়েছে, নিজের মনের মতো করে গুছিয়েছে সে পুরো বাড়িটাকে। দেখতে দেখতে রাত ঘনিয়ে আসে, প্রায় রাত 12টা বেজে গেছে। চারদিকে শুনশান নীরবতা বিরাজ করছে, মানুষের কোলাহল ধীরে ধীরে কমতে শুরু করেছে। এদিকে শহরের নতুন অফিসার নিয়োগ পেয়েছে। আশিকের ছেলেপুলে গুলো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আশিক হলো শহরের টপ মাস্তান। বড় বড় এমপি, মন্ত্রী এবং ম্যাজিস্ট্রেটগুলো তার কাছে কোনো মূল্যই পায় না। তাদেরকে হয় সামনের পকেটে অথবা পিছনের পকেটে নিয়ে ঘোরে। এই আশিক সহজে কাউকে মারে না, আর যাকে মারবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয় তাকে আর ছাড়ে না। সে ধরে ধরে না ধরলে কাউকে ছাড়ে না। আশিক দিন দুপুরে মানুষ হত্যা করে, কেউ তাকে কোনো কথা বলতে পারে না। আশিকের প্রায় ছেলে পেলেগুলো ভার্সিটি পড়ুয়া ছাত্র, তাই তার দাপটটা একটু বেশি। আশিক প্রিয়াঙ্কাকে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে চণ্ডীপুর থানায় নতুন এক এসিপি এসে পুরনো কিছু কেসের ফাইল ওপেন করেছে। তা তো বেশ কয়েকটা মার্ডারের কেস তদন্ত না করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদেরই ফাইলগুলো ঘাটাঘাটি করছে এই নতুন অফিসার। ও হ্যাঁ, আপনাদের বলতে ভুলে গেছি, এই শহরে শুধু আশিক নয়, আশিকের গ্যাংগুই নাই, এবং বরং আশিকের গ্যাং ছাড়াও
আরও দুটো গ্যাং আছে। যে দুটো গ্যাং এর মধ্যে একটি গ্যাং উধাও আর একটি গ্যাং রয়েছে এই শহরে। মোট 3টি গ্যাং রয়েছে, কিন্তু তাদের মধ্যে বর্তমান 2টি গ্যাং এখনও শহরে রয়েছে, আরেকটি গ্যাং আন্ডারওয়ার্ল্ডে আছে এখনও। যে গ্যাংটি আন্ডারওয়ার্ল্ডে রয়েছে সে গ্যাংয়ের নাম নীল গ্যাং, আর যে গ্যাং এখন শহরে রয়েছে সেই গ্যাংস্টার নাম ড্রাগন গ্যাং। তবে সেই গ্যাংগুলোর থেকে ভয়ঙ্কর ও ভয়ানক গ্যাং হচ্ছে আশিকের গ্যাংটা। সে কাউকে তোয়াক্কা করে না, দিন দুপুরে মানুষকে হত্যা করে ফেলে দেয়। তবে সে অকারণে কাউকে মারে না আর ধরলে কাউকে ছাড়ে না। তবে নীল গ্যাংটা কে আশিক নিজের হাতে ধ্বংস করেছে, কারণ ওই নীল গ্যাং ছিল আশিকের পথের কাঁটা। সে নীল গ্যাংয়ের গ্যাংস্টারের কারণে আশিকের জীবনটা লণ্ডভণ্ড হয়ে গেছে, যার কারণে সে নির্মমভাবে হত্যা করেছে বাল্যকালে সেই নীল গ্যাংয়ের গ্যাংস্টারকে। অতীতের অজানা অনেক কাহিনী আছে, তবে বর্তমানে ফিরে যাক। রাত 12টা বাজে। রাত 2টা পেরিয়ে 3টা বেজে গেছে। ওসি সাহেব নিখুঁতভাবে এখনও ফাইলগুলো ঘাটাঘাটি করছে। যত ঘাটছে ততই কেসের ইন্টারেস্টিং তা বাড়ছে। ওসি সম্রাট সাহেব কেসগুলো ঘাটাঘাটি করছে। হঠাৎ তার একটা কেসের চোখ আটকে যায়, পড়তে থাকে কেসের ফাইলগুলো। এক পর্যায়ে কনস্টেবল দীনবন্ধুকে ডাক দেয়। কনস্টেবল দীনবন্ধু সম্রাট সাহেবের ডাকে চলে আসে তার কেবিনে আর বলে ওঠে, জি স্যার, কোনো সমস্যা হয়েছে? চা খাবেন না কফি? এত জরুরি তলব দিয়ে ডাকলেন যে? এদিকে দীনবন্ধু ওসি সাহেবের সামনে এসে হাজির হয়েছে। সেদিকে কোনো খেয়ালই নেই ওসি সাহেব সম্রাটের। এক দৃষ্টিতে কেসের ফাইলগুলো পড়তে থাকে। সেখানে স্পষ্ট লেখা আছে এই কেসের ব্যাপারে। কেসটা বেশ ইন্টারেস্টিং এবং বেশ ভয়ানক। দীনবন্ধু আবার বলে ওঠে, স্যার, আমাকে যে ডাকলেন কিছু তো বলুন। হ্যালো স্যার। এবার যেন দীনবন্ধুর ডাকে হুঁশ ফিরে আসে ওসি সম্রাটের। সম্রাট সাহেব হোক চকিয়ে ওঠে আর বলে ওঠে, আরে কনস্টেবল সাহেব, দীনবন্ধু, আপনাকে যে কারণে ডাকলাম সেটা হচ্ছে এই যে কেস নাম্বার 999 এর ফাইলটা বন্ধ কেন? আর এখানে এতগুলো মার্ডার হয়েছে অথচ এর কোনো ছুড়া করা হয়নি কেন? ওসি সম্রাটের মুখে 999 কেসটার কথার সুরে হকচকিয়ে ওঠে কনস্টেবল দীনবন্ধু। চেয়ার থেকে উঠে পড়ে ঘামতে শুরু করেছে, পাগুলো কাঁপতে শুরু করেছে। কেননা যেই নামটা শুনলো সে নিজের কানে, তাতে তার জীবন যায় যায় অবস্থা। কনস্টেবল দীনবন্ধুর এরকম অবস্থা দেখে বলে ওঠে ওসি সম্রাট, কি হলো বলুন, এই কেসটা বন্ধ করা হয়েছে কেন? আর এই কেসটা এখানকার আগে ওসি কি এ বিষয়ে কোনো কিছু তদন্ত করেনি? আপনি তো প্রায় এখানে অনেক বছর ধরে আছেন, তাহলে বিস্তারিত বলুন এই কেস সম্বন্ধে আমাকে। দীনবন্ধু কোনো কথা বলতে পারে না, শুধু ঘামতে শুরু করেছে। সম্রাট সাহেব কনস্টেবল সাহেবের এরকম অবস্থা দেখে কোনো কিছুই বুঝতে পারছে না। সম্রাট সাহেব আবারও তাকে বলতে বলে। এবার সম্রাট সাহেব সামনের টেবিলের উপর রাখা পানির গ্লাসটা এক ঢোকে খেয়ে ফেলে। কনস্টেবল দীনবন্ধু আরও ভয়াত্মক সুরে বলে ওঠে, স্যার, এই কেসের ফাইলগুলো ওপেন করবেন না। এটা পুরো একটা মৃত্যুপুরী কালো মায়া জাদুতে গোলক ধাঁধা, যেখানে শুধু গোলক ধাঁধা আর গোলক ধাঁধা। এর আগের ওসি এই কেসটা নিয়ে ঘাটাঘাটি করতেই নিজের প্রাণ হারিয়েছে। সহ পরিবারকে নিয়ে যে এই কেসটাকে নিয়ে গবেষণা করেছে সে আর দুনিয়াতে টিকতে পারেনি। তাই আপনার ভালোর জন্যই বলছি, এটা আপনি বন্ধ করে দেন। বেশ ইন্টারেস্টিং তো। এতগুলো অফিসারকে হত্যা করা হয়েছে এবং এতগুলো মার্ডার করা হয়েছে, অথচ এর কোনো ন্যায্য বিচার পাওয়াই হয়নি। এখন ওই কেসটাকে নিয়েই তাও আমার প্রথম এই থানায় আসার কারণ। আপনি এই কাজের সম্বন্ধে যা যা জানেন তা আমাকে সম্পূর্ণ বলুন। সরি স্যার, আমাকে মাফ করবেন। আমি এ বিষয়ে কোনো কিছুই বলতে পারবো না। এর আগে ওসি সাহেবকে এই কেসটা নিয়ে ঘাটাঘাটি করতে নিজের চোখের সামনে দেখেছি। তার সহ পরিবারকে মরতে দেখেছি, সাথে আমার মতোই একজন কনস্টেবলকে। আমি চাই না নিজের পরিবারকে বিপদের মুখে ফেলতে।
আপনি বরং এই ফাইলটা নিজেই পড়ুন, দেখবেন এখানে সকল অপরাধে কার্যকলাপ উল্লেখ করা আছে। শুধু প্রমাণের ভিত্তিতেও অপরাধীকে ধরা না যাওয়ার কারণে আজও তারা স্বাধীনভাবে ঘুরতেছে। এই বলে কনস্টেবল দীনবন্ধু সেখান থেকে চলে যায়। এদিকে ওসি সম্রাট সাহেব একের পর এক ফাইল খুলতে থাকে। যতই ফাইল খুলে ততই অবাক হয়। এক পর্যায়ে ফাইলগুলো সম্পূর্ণ ওপেন করে, তারপর একে একে পড়তে শুরু করে। ফাইনাল লেখা আছে, বেশ কিছু আগে প্রায় ৩-৪ বছর কেটে গেছে। শহরে একটা সময় ৩টা মেয়েকে মার্ডার করা হয়। মেয়েগুলো নৃশংসভাবে মার্ডার করা হয়। ফাইলে লেখা আছে, সর্বপ্রথম মেয়েগুলোকে ধর্ষণ করা হয়, তারপর তাদের নৃশংসভাবে হত্যা করা হয়। সে 3টি মেয়ের মুখ থেতলে দেয়া হয় যাতে তাদের আইডেন্টিফাই না করা যায়। তারপর তাদের সারা শরীরে নখের আঁচড় এবং কামড়ের আঁচড় পাওয়া যায়। তারপরে মেয়েগুলোর হাতগুলো কেটে তাদের শরীরের যৌনাঙ্গের ভেতর ঢুকিয়ে দেয় তাদের নিজের হাতগুলো। তারপর লাশগুলো ফেলে দেয় ঝোপঝাড়ের কচুরিপানার নিচে। পুলিশ মেয়েগুলোর লাশ উদ্ধার করে মেয়েগুলোর বাবা মা পুলিশের কাছে কমপ্লেন করলে তাদেরকেও নৃশংসভাবে হত্যা করা হয় এবং লাশগুলোকে গায়েব করে দেওয়া হয়। অন্য আরেকটি ফাইল বের করে ইন্সপেক্টর সম্রাট। তারপর নতুন একটি ফাইল বের করে দেখতে পায় এই কেসটি নিয়ে যে অফিসার দায়িত্বে ছিলেন তার একটা মেয়েকে নৃশংসভাবে ঠিক একইভাবে হত্যা করা হয়েছে এবং তার পুরো বাড়ি এবং মানুষকে জীবিত পুড়িয়ে মারা হয়েছে, সাথে নৃশংসভাবে মারা হয়েছে ওই ওসিকে। এই কেসটা নিয়ে যেই ঘাটাঘাটি করেছে তাকেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কেউ এই থানায় টিকতে পারেনি এই কেসটা নিয়ে, তাই নতুন ওসি এই থানায় নিয়োগ করা হয়েছে, আর সেটা হচ্ছে সম্রাট। সম্রাট সাহেব আরেকটি ফাইল ওপেন করে সেখানে দেখে নীল গ্যাং নামের একটা ভয়ঙ্কর গ্যাংকে ধ্বংস করে দিয়েছে একটা 15 বছরের ছেলে। ছেলেটাকে পুলিশ অনেক খুঁজেছে কিন্তু কোনো তথ্যই পায়নি। সাথে ওই গ্যাং নিখোঁজ আন্ডারওয়ার্ল্ডে চলে গেছে। এভাবে সম্রাট একের পর এক ফাইল পড়তে থাকে। দেখতে দেখতে ভোর 5টা বেজে যায়। ভার্সিটির মাঠে হাজার হাজার শত শত ছাত্রছাত্রীর সমাগম লেগে গেছে। কেউ বা কারা প্রকাশ্যে আশিকের দলের ছেলেপেলেগুলোকে মেরে নৃশংসভাবে হত্যা করে রেখে গেছে। আশিক ও প্রিয়াঙ্কা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসে। দেখে নৃশংসভাবে বিবৃতি করা অবস্থায় তাদের দলের 2জন ছেলেকে উলঙ্গ করে মেরে ফেলেছে কলেজের মাঠে। শরীরের অবস্থা নাজেহাল, অনেক টর্চার করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আশিকের শুধু শহরের নয় এবং ভার্সিটিতেও বেশ তার দাপট আছে। আশিকের এরকম হিংস্র রূপ দেখে সবাই ভয়ে চুপসে যায়। প্রিয়াঙ্কা এবার আশিকের কাছে এসে কপালে একটা আলতো চুমু দিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, সবাই কান খুলে শুনে রাখো, যতক্ষণ না আমরাই অপরাধীকে ধরতে পারছি ততক্ষণ অবধি কলেজের মধ্যে কেউ কোনো রকম হাঙ্গামা করবে না। আশিক আর কোনো কথা না বলে পকেট থেকে একটা কালো রঙের ব্র্যান্ডেড সিগারেট বের করেন। সেখানে সবার সামনে খেতে থাকে। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। আশিক বুঝতে পারে না কে তার দলের ছেলেপেলেদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে। কার এত বুকের পাটা যে আশিকের সাথে পাঙ্গা নিচ্ছে। আশিকের এত সুন্দর গড়ে ওঠা সাম্রাজ্য কে এভাবে ধ্বংস করছে। রনি, আরিফ, সিফাত, মুন্না কাজে লেগে পড়েছে। পরিবেশটা বেশ শান্ত, কিন্তু তবুও যেন পরিবেশটা থমকে আছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে। এরই মধ্যে রনি আর সিফাত মুন্না বিল্লা নামের একটি ছেলেকে ধরে এনেছে তাদের আস্তানায়। আর এই বিল্লা নামের ছেলেটি নৃশংসভাবে হত্যা করেছে আশিকের দলের ছেলেদের। বিল্লালকে প্রায় আধমরা করে রেখেছে। তারই সামনে মদ খাচ্ছে আশিক। একটা চেয়ার নিয়ে চারদিকে ঘিরে রেখেছে আশিকের ছেলেপেলেগুলো। প্রিয়াঙ্কার সামনে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা ছেলেটিকে দেখে প্রিয়াঙ্কা চমকে ওঠে। তবে প্রিয়াঙ্কা কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে আশিকের পাশে গিয়ে দাঁড়ায়। আশিক বেশ রেগে আছে। এবার আশিক বলে ওঠে, ওই শালা, আচ্ছা তোর সাহস কি করে হয় আমার ছেলেপেলেদের গায়ে হাত দেওয়ার? তুই জানিস না এই আশিককে?
করতিস না? আশিক কতটা ভয়ঙ্কর, তোর মৃত্যুর ভয় নেই? ছেলেটা আশিকের কথা শুনে উচ্চস্বরে হাসতে থাকে। তার হাসিতে যেন পুরো বিল্ডিংয়ের থর থর করে কাঁপছে, যেন তার মৃত্যুর কোনো ভয়ই নেই। কিন্তু সে জানে না তার সামনে স্বয়ং আজরাইল দাঁড়িয়ে আছে। তবুও নিজের ভয়টাকে জয় করে সাহসে পরিণত করে একের পর এক হেসেই চলেছে। তার হাসিটা যেন বিশ্রী লাগছে আশিকের কাছে। আশিক এবার কোনো কথা ছাড়াই মদের যে বোতলটা দিয়ে খাচ্ছিল, সেই বোতলটা হাতে নিয়ে মারে এক বাড়ি ছেলেটার মাথায়। ছেলেটির মাথার খোপড়ির ভিতর দিয়ে কয়েকটা কাচের টুকরো গিয়ে ঢুকে যায়। হঠাৎ করে এমন কিছু হওয়াতে সবাই চমকে যায়। প্রিয়াঙ্কা যেন সেখানেই থমকে যায়। ছেলেটার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তারপর পৃথিবীটা যেন ঘুরতে থাকে, যায় গোলাকার বৃত্ত করে। চারদিকটা অন্ধকার দেখতে শুরু করছে। চোখের সামনে কিছু আবছা আবছা ভেসে আসে। ঘুরতে ঘুরতে ফ্লোরের উপর ছেলেটি পড়ে যায়। আশিক আবার বলে ওঠে, উচ্চ স্বরে হাসতে হাসতে বলে, কিরে, এখন তো বলবি নাকি অবশেষে বলার আগে প্রাণটা হারাবি? তবে মরে যাওয়ার আগে একটু সত্য কথা বলি নে। আশিককে পাগলামো করতে দেখে প্রিয়াঙ্কা এবার বেশ একটু ঘাবড়েই যায়। প্রিয়াঙ্কা মনে মনে কিছু একটা ভাবতে থাকে। তার মনে কিছু একটা খচখচ করতে থাকে। এক পর্যায়ে প্রিয়াঙ্কা বলে ওঠে, আশিক, এইভাবে ওকে বিরক্ত করে একেবারেই মেরে ফেললে তো হয়। বর্তমানে আমাদের কোনো কাজ নেই, তাই ওকে মেরে ফেলাটাই আমাদের মনে হয় বেটার হবে। আদমরা অবস্থায় ফ্লোরে পড়ে থাকা ছেলেটি হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে সেদিকে আপছা আপছা চোখ নিয়ে তাকায়। এতক্ষণ সেদিকে খেয়াল করেনি। হঠাৎ করে মেলি কণ্ঠটা শুনে সেদিকে তাকায়। তাকিয়ে তো চমকে যায়। ছেলেটি ফ্লোর থেকে কোনো রকম রক্তাক্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায়। তারপর প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ায় আর কোনো কিছু বলতে যাবে, ঠিক তখনই পরপর বেশ কয়েকটা বুলেট এসে ছেলেটির কপাল ভেদ করে মাথার উপর বেরিয়ে মগজ ছিটকে গিয়ে পড়ে বাইরে। গুলিয়ে ওফর হয়ে গিয়ে দেয়ালে গেঁথে যায়। এদিকে হঠাৎ এমন কিছু হওয়াতে চমকে ওঠে সবাই। আশিক এটা দেখে থমকে যায়। আশিক এবার দৌড়ে এসে ফোলের উপর নিথর দেহটায় পড়ে থাকা ছেলেটির মাথাটা নিজের কোলে নিয়ে বলতে শুরু করে, এই তুই মরতে পারিস না, চোখ খুলে বলছি, তুই মরতে পারিস না, তোকে শুধু আমি মারবো, আমি। আশিক পুরো পাগল হয়ে যায়, পাগলের মতো ছটফট করতে থাকে। ওদিকে এবার প্রিয়াঙ্কাকে ধাক্কা দিতে থাকে। প্রিয়াঙ্কা এবার বলে ওঠে, আশিক, তুমি একই পাগলামি করছো, এটা তোমাকে মানায় না। ও আমাদের কোনো কাজেরই ছিল না, তাই ওকে মেরে ফেলেছে। আমাদের নতুন কাউকে খুঁজতে হবে যে আমাদের বলতে পারবে আমাদের ছেলেপেলেদের কে মারছে। এটা শুনে আশিক প্রিয়াঙ্কার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে পরপর আরো কয়েকটা গুলি করে লাশের উপর। তারপর একটা করাত নিয়ে টুকরো টুকরো করে ফেলে ছেলেটার দেহটাকে। প্রিয়াঙ্কার সামনে খণ্ড খণ্ড করে ফেলে। প্রিয়াঙ্কা ঘাবড়ে যায়, বেশ চমকে যায়। রনি বলে ওঠে, ভাই, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি যে গ্যাংটা আন্ডারগ্রাউন্ড চলে গেছে, সেই গ্যাংয়ের কেউ একজন এখনো জীবিত আছে এবং সেই প্রতিশোধ নিচ্ছে আমাদের প্রতি। দ্বিতীয়ত, শহরে আরেকটা নতুন ওসি এসেছে। সে আগের ফাইলটা ওপেন করেছে। জানি না ওই ওসি আবার কি অবস্থা হয়, কেননা সবাইকে হত্যা করেছে ওই অজানা খুনি। আপনাকে একবার থানায় ডেকেছে ওই নতুন ওসি। কথাগুলো শুনে আশিক বেরিয়ে পড়ে রনির সাথে। আর প্রিয়াঙ্কা কথাগুলো শুনে একটা মুচকি হাসি দেয় আর নেক্সট পরিকল্পনা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে থানায় এসে পৌঁছে যায় আশিক ও রনি। আশিককে দেখে ওসি সম্রাট বলে ওঠে, আরে মিস্টার আশিক সাহেব যে, আসুন বসুন। আপনাকে বিশেষ একটা কারণে ডাকা হয়েছে। আশা করি কারণটা আপনি নিশ্চয় জানেন। বর্তমানে টপ রাজত্ব করছে আপনাদের 3 দল, তবে আমাদের মধ্যে এক দল নিরুদ্দেশ। আর আপনারা দুজনে আছেন পুলিশ, আপনাদের কোনো কিছুই করতে পারে না। এত অপরাধ করছেন, তারপরেও আপনাকে কেস নম্বর 999 এই কেসটার জন্য গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু উপযুক্ত প্রমাণ না পাওয়ার কারণে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাথে ওই ড্রাগন লিডারকে আপনাদের ঠিক মনে হয় যে আপনাদেরকে ফাঁসিয়েছে, আর এই কেসটা নতুন করে আমি রিওপেন করেছি। আশিক কোনো কথা বলে না, শুধু চুপচাপ শুনে যাচ্ছে। ওদিকে প্রিয়াঙ্কা কি যেন ভেবে
কিছু একটা পরিকল্পনা করছে। সম্রাট আবার বলে ওঠে, দেখুন, আমি জানি এই কেসটা আপনাকে ফাঁসানো হয়েছে। আপনি বা ড্রাগন গ্যাংয়ের লিডার কেউ এই কেসের সাথে যুক্ত নয়। এটা কেউ একজন করেছে আপনাদের ফাঁসানোর জন্য। হয়তো আপনাদের সাহায্য লাগতে পারে, তাই আমাদের সাহায্য করতে আপনারা এগিয়ে আসেন। পুলিশের সাথে শত্রুতা নয়, বরং বন্ধুত্ব করতে হবে। ওকে, ঠিক আছে, আমি জানি এই কেসের ব্যাপারে, তবে নিজের খেয়াল রাখবেন ওসি সাহেব, কারণ আপনি যে খেলায় নেমেছেন এতে শুধু গোলকদার আর গোলক দাদার সাহায্য লাগলে অবশ্যই বলবেন। আশিক আর কোনো কথা বলে না, চুপচাপ থানা থেকে সিগারেট ধরিয়ে বেরিয়ে যায়। কনস্টেবল দীনবন্ধু হাঁ করে তাকিয়ে আছে। সে ভাবছে আশিক এত শান্তশিষ্ট হলো কিভাবে। এদিকে ইন্সপেক্টর সম্রাট আশিককে দেখে পুরনো দিনের কিছু স্মৃতি কথা মনে পড়ে যায়। গল্পের সাথে থাকুন, অবশ্যই জানতে পারবেন। কেবল তো শুরু গল্পটা। এদিকে প্রিয়াঙ্কা কোনো এক অজ্ঞাত ব্যক্তিকে ফোন করে বলছে, আমাদের নেক্সট পরিকল্পনাটা যেন সফল হয়, আর কেউ ধরা পড়লে কিন্তু জানে বাঁচবে না। আশিককে তোমরা চিনো, সে কে আর কি করতে পারে। কাজের মধ্যে যদি কোনো ভুল পায় তো তোমাদের মারতে 2 বার ভাববো না আমি। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা কি বলছে কোনো কিছু শোনা যাচ্ছে না। রনিকে নিয়ে আশিক সোজা চলে আসে তার গোপন আস্তানায়, যেটা প্রিয়াঙ্কাও জানে না। শুধু তার কয়েকটা বিশ্বস্ত ছেলে পেলে জানে, এবং আশিক কোনো গোপন কাজ করলে এখান থেকেই করে। সকল রকম আগ্নেয় অস্ত্রগুলো রাখা আছে, কোটি কোটি টাকার সম্পদ রাখা আছে তার এই বাংলোর ভেতরে গোপন আস্তানায়। সারাদিন এখানেই পার করে দেয়। শহরে কি হচ্ছে না হচ্ছে কোনো খবরই পায়নি আশিক। দোতলা বিল্ডিং এর উপর ছাদে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওই চাঁদের দিকে। চাঁদটা কেমন যেন আজকে মন মুগ্ধকর হয়ে উঠেছে। চারদিকে জ্যোৎস্নার আলোয় মেতে উঠেছে। পরিবেশটা বেশ নিস্তব্ধ। জঙ্গলের ভেতর পড়ে থাকতো একটি এলাকায় আশিক নিজের মন ভালো করার জন্য এই বাংলোটি তৈরি করেছে। পুরোপুরি জঙ্গলটা কালো আধারে ছেয়ে গেছে। আবার কোথাও কোথাও জোনাকি পোকার ফুকফাক ফ্লোরে বোল্ডের বাতির মধ্যে বেশ মনোমুগ্ধকর পরিবেশটা হয়ে উঠেছে। আশিক এবার ছাদের উপর রাখা টেবিলের উপর থেকে মদের বোতলটা নিয়ে কয়েকটা ঢোক গড়গড় করে গিলে খেয়ে নিল। তার এখন বেশ মাতাল মাতাল লাগছে। এখনো এক দৃষ্টিতে চাঁদের কাছে ওই শুকতারার দিকে তাকিয়ে আছে আর ভাবছে সেই পুরনো দিনের কিছু কথা। চলুন অতীতটা ঘুরে আনি। ছোট্ট করে আশিকের জীবনে কি এমন ঘটেছিল যাতে সে আজকে একজন কুখ্যাত সন্ত্রাসী। দেশ বিদেশের মানুষও তার কিছুই করতে পারে না। বড় বড় মন্ত্রী, এমপি, ম্যাজিস্ট্রেট সব সময় তাকে সালাম করে। জেলে এই ঢুকলে ওই বের হয়ে আসে। এত পাওয়ার সে কোথা থেকে পায়? কে তাকে এত পাওয়ার দেয়? আশিক ছোটবেলায় তার মাকে হারিয়েছে, বাবাকে তো জন্মের আগে। তার অবস্থা আফসা হয়ে আছে। তার মা মানুষের ঘরে ঘরে, দোকানের ঘরে ঘরে তাদের দুজনের দুবেলা খাওয়ার জন্য ভিক্ষা চাইতো, কিন্তু মানুষ তাদের দূর দূর করে তাড়িয়ে দিত। খুব একটা বেশি মনে নেই, সে খুব নিজেই ক্ষুধার্ত ছিল। তার মাত্র মাও ক্ষুধার্ত ছিল। 3 দিন ধরে না খাওয়ার কারণে শরীর বেশ ক্লান্ত শরীর নিয়ে আশিককে কোলে নিয়ে তার মা রাস্তা পার হচ্ছিল। তখনই কোথা থেকে একটা বড় ট্রাক এসে ধাক্কা মারে আশিকের মাকে। আশিক ছিটকে গিয়ে কোথাও একটা পড়ে যায়, কিন্তু আশিকের তেমন কিছু হয় না। আর ঘটনাস্থলে আশিকের মা নৃশংসভাবে মারা যায়। আশিক খুব ছোটবেলায় এই দৃশ্যটা দেখেছিল, যখন শুধু মা কথাটি বলতে শিখেছিল। তখনই আল্লাহ তার মাকে কেড়ে নেয়। তার বুক থেকে আশিকের রাস্তার পাশে পড়ে যায়, কাঁদতে থাকে। অন্য দিক থেকে কোনো এক কালো বোরখাওয়ালি মহিলা এসে আশিককে কোলে নিয়ে সামনে কয়েক পা এগিয়ে গিয়ে দেখতে পায় ছেলেটির মা নিথর দেহ পড়ে আছে রাস্তায়। কিছু লোকের মাধ্যমে সেই মহিলাটি দাফন কাফনের ব্যবস্থা করে আশিকের মায়ের। সেই থেকে
আশিক তার পালিত মায়ের কাছে মানুষ হয়। মহিলাটি অনেক আদর করে আশিককে। আশিকও ধীরে ধীরে বড় হয়, সাথে মা ডাকতে শুরু করে ওই মহিলাটিকে। ওই মহিলাটিরও তেমন কেউ ছিল না। নিজের জীবন বাঁচাতে সে আগে থেকে একজন পতিতা মহিলা ছিল। কেউ এমনি এমনি পতিতা হয় না। যখন চাকরির জন্য, খাবারের জন্য কয়েকটা মানুষের কাছে হাত পাততে যখন তারা তাদের না দিয়ে অপমান করে, তখন তারা এই কাজে নামতে বাধ্য হয়। আশিক ধীরে ধীরে বড় হয়, ধীরে ধীরে সে বুঝতে শিখে। এদিকে রাত দিন ভোর রাতের কালো আধারে বেশ কিছু লোক প্রতি রাতে রুমের ভেতর নিয়ে গিয়ে সারা রাত কি করে আশিক বুঝতে পারে না। পরের দিন সকালে আবার তারা চলে যায়। এভাবে চলতে চলতে বেশ কয়েকটি বছর কেটে যায়। আশিক এখন পুরোপুরি বুঝতে শিখেছে। স্কুলেও ভর্তি হয়েছে। স্কুলে গেলে তার সহপাঠীরা তাকে বলে বেশ্যার ছেলে, এভাবে তাকে নানান অপমান করে। আশিকও বুঝতে শিখেছে। একদিকে আশিক স্কুল থেকে বাসায় ফিরে দেখে তার মায়ের খুবই শরীর খারাপ, প্রচণ্ড জ্বর। বাইরে আবার কিছু লোক এসেছে তার মাকে নিয়ে যেতে। তারা বাইরে চিল্লাচিল্লি করতেছে। তারা জোরপূর্বক ভাবে তার মাকে নিয়ে যেতে চাইলে আশিক বাধা দেয়, কিন্তু আশিককে তারা অনেক মারধর করে, তারপর নিয়ে যায়। পরের দিন সকাল পেরিয়ে দুপুর হয়, দুপুর পেরিয়ে বিকেল হয়, বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়, সন্ধ্যা পেরিয়ে রাত পেরিয়ে মধ্যরাত, মধ্যরাত পেরিয়ে পরের দিন আবার সকাল। কিন্তু আশিকের মা আর বাড়ি ফিরে না। এভাবে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়। এভাবে দেখতে দেখতে আরও 3টা দিন কেটে যায়। আশিক এবার আর নিজেকে আটকে রাখতে না পেরে তার মা যেখানে কাজ করত সেখানে চলে যায়। সেখানে গিয়ে তার মায়ের কথা জিজ্ঞেস করলে সেখানকার লোকগুলো তাকে গালিগালাজ করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আশিক আবার ভেতরে যায়। তারপর সেখানকার একটা লোক আশিককে নিয়ে একটা নিস্তব্ধ এলাকায় যায়। সেখানে গিয়ে লোকটা আশিককে দেখিয়ে দেয় তার মায়ের মতো লাশটাকে মাটি দিয়ে পুঁতে রাখা হয়েছে। আশিক লোকটার মুখে এই কথা শুনে বিশাল রকমের একটা ঝটকা খায়। তারপর লোকটা সেখান থেকে চলে যায়। আশিক এবার কাঁদতে কাঁদতে খুঁড়ে তার মায়ের মৃত দেহটা বের করে। তারপর লোক সমাজের হাত থেকে বাঁচার জন্য তার মায়ের নিজেই গোসল ও দাফন কাফন করে সে নিজের হাতে। আশিক এখন পুরোপুরি একা হয়ে গেছে, তবুও সে নিজের মতো করে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। আশিক আজকে 2 দিন ধরে না খেয়ে আছে, তাই আজকে এই মধ্যরাতে বের হয়েছে চুরি করার উদ্দেশ্যে। রাত বাজে 12টা। মধ্যবয়স্ক একটা লোক রাস্তার মধ্য দিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে হেঁটে আসছে। গাড়ি ঘোড়া না থাকায় তার পিছনে বেশ কিছু ছেলেপেলে দেখা যাচ্ছে। তাদেরকে দেখে চিনে ফেলে সেদিনের সেই ছেলেগুলো যারা তার মাকে তুলে এনেছিল। আশিক তাদেরকে দেখে নিজের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। আশিক এক পর্যায়ে দেখে সেই লোকগুলো তাদের পকেট থেকে একটা ধারণা অস্ত্র বের করে সেই অর্ধবয়স্ক ব্যক্তিটাকে আঘাত করতে যাবে। তখনই আশিক তার পাশে থাকা একটি গাছের ডাল উঠিয়ে বাড়ি মারে ছেলেগুলোর হাতে। তারপর মাথা সেই গাছের ডাল দিয়ে একের পর এক মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে। সেদিনের সেই রাগটা তাদের উপর ছেড়ে দেয়। লোকটা এক সাইডে গিয়ে সব কিছু দেখছিল। এক পর্যায়ে মারতে মারতে তাদেরকে মেরেই ফেলে আশিক। তাদের এমনভাবে মেরেছে যা বলার বাইরে, শুধু মাথায় মেরে গেছে। মাথা ফাটিয়ে একদম রোডের সাথে থেতলে দিয়েছে। হাত পাগুলো ভেঙে খণ্ড খণ্ড করে ফেলেছে। মুখ ও মাথা ফাটিয়ে চ্যাপ্টা করে ফেলেছে। তারপর আশিকও কোনো কথা না বলে সেখান থেকে যখনই চলে যাচ্ছিল তখনই পিছন থেকে লোকটি বলে ওঠে, এই যে বাবা, কে তুমি? আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার শরীরে এই অবস্থা কেন? তোমার তো অনেক জায়গায় চোট লেগেছে। চলো, আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। না আঙ্কেল, থাক। আমার মা বলছে কাউকে সাহায্য করলে বিনিময়ে তার কাছ থেকে কিছু নিতে নেই। ছেলেটার কথা লোকটা বেশ ভালো লাগে। লোকটি আবার বলে ওঠে, না বাবা,
এটা আমাকে সাহায্য করার বিনিময়ে তোমাকে দিচ্ছি না, বরং তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বিধ্বস্ত ও ক্ষুধার্ত। তুমি আমার সাথে চলো, আমার বাসায় থাকবে আজ থেকে। আমার ছেলে মনে করে তোমায় দেখে রাখবো। তোমায় দেখে মনে হচ্ছে তোমার আপন বলতে কেউ নেই। তারপর আশিক আর কোনো কথা না বলে লোকটির সাথে চলে যায় তার বাড়িতে। লোকটার আপন বলতে কেউ নেই। কিছুদিন আগে একটা দুর্ঘটনায় সপরিবারে হারিয়ে ফেলেছে, শুধু এখন তিনি বেঁচে আছে। আশিক এখন বেশ সুখে আছে, লেখাপড়ার পাশাপাশি তার দিনকাল ভালো যাচ্ছে, লোকটিও ভালোই আদর করছে। এর মধ্যে সম্রাটের সাথে বেশ কয়েকবার তার দেখা হয়েছে, কথা হয়েছে। আশিকের এখন 18 বছর চলছে। আশিক লেখাপড়ার জন্য বাইরে গেছে। এদিকে শহরের নীল গ্যাংয়ের গ্যাংস্টার রফিক সাহেব আশিকের বাবাকে চাঁদা দিতে বলে প্রায় 1 কোটি টাকা। আশিকের বাবা চাঁদা দিতে না করলে তাকে নৃশংসভাবে হত্যা করে রফিক মোল্লা ও তার লোকেরা। পরের দিন সকালে কাজের বুয়া বাসায় এসে দেখতে পায় আশিকের বাবার রক্তাক্ত শরীর পড়ে আছে ফ্লোরের উপর। আশিককে ফোন করে আশিক দ্রুত সেখান থেকে চলে আসে বাড়িতে। এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তার বাবার শেষ কার্য করে। আশিক বাড়ির ভেতরে আসে আর বাড়িতে এসে সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় দেশের ভয়ঙ্কর গ্যাংয়ের গ্যাং লিডার রফিক মোল্লা তবুও খুব কষ্টে গ্রাজুয়েশন কমপ্লিট করে। তার বাবা মায়ের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য সে এখন সম্পূর্ণ হিংস্র হয়ে উঠেছে। শুরু করে দেয় শহরের রাজত্ব, টাকা পয়সা ধন দৌলত থাকার কারণে কাউকেও তোয়াক্কা করে না সে। সর্বপ্রথম সে তার পালিত মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য চলে যায় তার পুরনো সেই ঠিকানায়। সেখানে গিয়ে তুলে নিয়ে আসে ইমন নামের এক ছেলেকে। ছেলেটির মুখে রুমাল বাঁধা আশিক বলে ওঠে, কিরে শালা কুত্তার বাচ্চা, সেদিন তো আমার মাকে তুলে এনে নৃশংসভাবে হত্যা করেছিস, আজ তোকে মারবো একইভাবে। তারপর আর কোনো কথা বলতে না দিয়ে আশিক একটা ধারালো অস্ত্র দিয়ে তার বুকের উপর চালিয়ে দেয়। বুক ভেদ করে এফোর ওফোর বেরিয়ে যায় অস্ত্রটা। তারপর কলিজাটা বের করে আনে বুকের ভেতর থেকে। তারপর সেই ধারালো ছুরিটা দিয়ে পরপর বেশ কয়েকটা টান দেয় গলার মধ্যে। গলার ফিনকি কেটে ছটফট করতে করতে সেখানেই মারা যায় ছেলেটি। তারপর লাশটাকে উধাও করে দেয়। এভাবে ধীরে ধীরে সে হয়ে ওঠে একজন গ্যাংস্টার, হয়ে ওঠে দ্য কিং অফ সাইকো কিলার। আশিক তার কয়েকজন দলের ছেলেকে পাঠিয়েছে নীল গ্যাংয়ের গ্যাংস্টার রফিক মোল্লাকে তুলে নিয়ে আসতে। কয়েকদিন পর সুযোগ বুঝে তুলে নিয়ে আসে আশিকের ছেলেগুলো নীল গ্যাংস্টার গ্যাংয়ের গ্যাংস্টারকে। তারপর আশিক বলে ওঠে, জানিস তো, আমার ভাগ্য ভালো কিন্তু নিয়তি খারাপ। আল্লাহ আমার ভাগ্য লিখেছে ঠিকই, কিন্তু ভাগ্যটাতে শোক দেখতে ভুলে গেছে। এই বলে আশিক রনির হাত থেকে একটা ইয়া বড় চাইনিজ চাকু নিয়ে ঢুকিয়ে দেয় রফিক মোল্লার গলার মধ্যে। চাকু ভেদ করে পুরোপুরি বেরিয়ে যায়। নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য ছুরি দিয়ে একের পর এক আঘাত করতেই থাকে বুকের মধ্যে। রফিক সাহেব শুধু ছটফট করতে থাকে, ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে আর গগন কাঁপানো চিৎকার দিচ্ছে। তার চিৎকারে যেন পুরো রুমটা থরথর করে কাঁপছে। ছুরির এত আঘাত ও এত নৃশংসভাবে হত্যা করার কারণে নিথর দেহটা মুহূর্তের মধ্যেই শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায়। তারপর শরীরে এমন হাল করে যাতে পুলিশ লাশটাকে আইডেন্টিফাই করতে এবং পরীক্ষা নিরীক্ষাও যেন না করতে পারে সেরকম অবস্থা করে দেয়। তারপর লাশটাকে গ্যাংয়ে প্যাকেট করে পার্সেল করে দেয় তাদের আস্তানায় ফেলে আসে। রফিক সাহেবের লাশটা বাড়িতে পৌঁছে যায়। তার আপনজন বলতে তার একমাত্র মেয়ে ছিল। মেয়ে তার বাবার লাশটাকে দেখে একেবারে আঁতকে ওঠে। বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য সেও হয়ে ওঠে একজন রক্তের রক্ত খাওয়া ভ্যাম্পায়ার। রক্তের নেশায় পাগল হয়ে উঠেছে সে। খুঁজতে থাকে সেই অজানা খুনিকে। এরই মধ্যে 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ পর নতুন একটা মিশন শেষ করে রাস্তা দিয়ে তার দলকে নিয়ে বাইকে করে আসছিল আশিক, রনি, আরিফ, মুন্না, সিফাত। তখনই তাদের গাড়ির সামনে হেঁটে
এসে হোঁচট খেয়ে পড়ে একটি মেয়ে। মেয়েটি আর কেউ নয়, সেই হচ্ছে প্রিয়াঙ্কা। শরীরের অবস্থা বেহাল, যেখানে সেখানে জামা ছেঁড়া, চুলগুলো উস্কো খুস্কো দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত। হোঁচট খেয়ে পড়ে যায় আশিকের সামনে। আশিক বাইক ব্রেক করে দেখে একটা সামনে মেয়েটা এবার কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, প্লিজ প্লিজ আমাকে বাঁচান, আমি খুব বিপদে পড়েছি। আমাকে কিছু ছেলে ফলো করছে, তারা আমাকে মেরে ফেলবে। মেয়েটার কথা শুনে আশিক এবার গাড়ি থেকে নেমে পরে, সাথে রনি, সিফাত, মুন্না, শরীফ, শারিফ সবাই গাড়ি থেকে নেমে পরনে মেয়েটা আশিককে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমাকে বাঁচান। আমি ওদের হাতে মরতে চাই না, ওরা আমাকে হত্যা করবে। প্লিজ প্লিজ বাঁচান। কি আপনাকে মারবে? আর আপনাকে কারা পিটাচ্ছে? আশিক আরও কিছু বলতে যাবে, তার আগে আশিকের বুকের উপর মেয়েটা পড়ে যায়। আশিক মেয়েটির এরকম অবস্থা থেকে একেবারে বিবৃতকর অবস্থায় পড়ে যায়। আশিক বুঝতে পারে না হঠাৎ মেয়েটা কিভাবে অজ্ঞান হয়ে গেল। তার কিছু মুহূর্তের মধ্যেই বেশ কিছু ছেলে পেলে তাদের সামনে এসে হাজির হয়। তারপর আশিকও তাদের সংঘর্ষ লেগে যায়। আশিক মেয়েটাকে নিয়ে ধরে থাকে বাইকের কাছে। রনি, সিফাত, শরীফ, মুন্না, শারিফ এরা মোকাবেলা করে বাকি সেই ছেলেগুলোর সাথে। তাদের আধমরা করে ফেলেছে। এক পর্যায়ে মেয়েটাকে বাইকের সাথে হেলান দিয়ে আশিক রনির হাত থেকে একটা চাইনিজ কুড়াল নিয়ে একের পর এক তাদের গলা ও বুকের মধ্যে চালায়। মুহূর্তের মধ্যে তাদের নিথর দেহটা রোডের মধ্যে পড়ে যায়। তারপর আশিক মেয়েটিকে নিয়ে চলে আসে তার বাংলোতে। মেয়েটি দেখতে বেশ সুন্দর, অনুভূতির রূপবতী, স্মার্ট, অসম্ভব সুন্দরী, উজ্জ্বল ফর্সা। সবাই যে যার মতো চলে যায়। আশিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। ও হ্যাঁ, মেয়েটি কে সেটা বলতে ভুলে গেছি। মেয়েটা আর কেউ না, সেটা হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা। হ্যাঁ, সেদিন প্রিয়াঙ্কার সাথে রাস্তায় দেখা হয়েছিল আশিকের। তারপর আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে আসে তার সাথে। সেই থেকে প্রিয়াঙ্কা আশিকের সাথে থাকে আর সকল রকম আশিকের সাথে অপরাধ করে, সাথে ভালো কাজও। আশিক কিন্তু খারাপ কাজ করে না। ধীরে ধীরে আশিক প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ হতে থাকে। প্রিয়াঙ্কা আশিককে নিজের আয়ত্তে নিয়ে আসে। আশিক বদমেজাজি, গম্ভীর একটা মানুষ হয়ে ওঠে। খুন করতে করতে একসময় রক্তটা তার নেশা হয়ে যায়। তাজা রক্ত যদি একদিন না আশিক শুকেছে, তো তার যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই সেদিনও অন্ধকারে বের হয় মানুষের তাজা রক্ত শুকতে। আশিক এতক্ষণ মদ খাচ্ছিল আর ওই দূর আকাশের চাঁদের দিকে তাকিয়ে শুকতারার দিকে তাকিয়েছিল। আশিক সেখানেই মদ খাওয়ার ফলে চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক পর্যায়ে ছাদের উপর ঘুমিয়ে পড়ে। প্রায় রাত 4টার কাছাকাছি। সম্রাট সাহেব এখনও থানায় আছে, নতুন কেসটা নিয়ে বেশ গবেষণা করছে। তখনই শুনতে পায় থানার বাইরে কিছু লোকের পায়ের আওয়াজ। এদিকে থানার মধ্যে তেমন পুলিশ কনস্টেবলও নেই, শুধু আছে দীনবন্ধু এবং ইন্সপেক্টর রহমান সাহেব, সাথে ওসি সম্রাট। এত গভীর রাত, ভোর 4টার দিকে থানার মধ্যে এতগুলো পায়ের আওয়াজ শুনতে পেয়ে তারা তিনজনই ঘাবড়ে যায়। সম্রাট সাহেব টেবিলের উপর থেকে বন্দুকটা নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে থাকে থানার দরজার দিকে। এমন পর্যায়ে দরজা খুলতে দেখতে পায় পুরো ময়দান ফাঁকা। থানার আশেপাশে কারো কোনো পাত্তাই নেই। এরকম যখনই ওসি সম্রাট সাহেব যখনই থানার ভেতর ঢুকতে যাবে, তখনই দেখতে পায় একটা কার্টুন থানার সামনে ফেলে গেছে। ওসি সাহেব ভয়ে ভয়ে প্যাকেটটা খুলে নিয়ে থানার ভেতর তার টেবিলের উপর রাখে। এটা দেখে কনস্টেবল দীনবন্ধু বলে ওঠে, স্যার, এটা আপনি কোথায় পেলেন? আর এতে তো মনে থাকতে পারে আপনি থানার ভেতরে কেন নিয়ে আসলেন স্যার? আরে দীনবন্ধু সাহেব, আপনি এত উত্তেজিত হবেন না, একটু ওয়েট করুন। আমি তো আছি নাকি? দেখতে তো দিন যে কয় আমার জন্য এত সুন্দর একটা পার্সেল পাঠিয়েছে, তাও আবার কার্টুন করে। ওকে স্যার,
দেখুন তবে খুব সাবধানে। আপনি এই কেসটা নিয়ে যখনই শুরু করেছেন আবার ঘাঁটাঘাঁটি, তখন থেকেই কিন্তু একের পর এক কাণ্ড ঘটে চলেছে। জানি না এই বাক্সের মধ্যে আবার কি আছে। তারপর ওসি সম্রাট কার্টুনটাকে ভালোভাবে চারদিক দিয়ে খুলে ফেলে। এক পর্যায়ে ওসি সম্রাট ও কনস্টেবল দীনবন্ধু কার্টুনের ভেতরে যা দেখে তাতে একেবারে থমকে যায়। এর জন্য স্তব্ধ হয়ে যায় পুরো থানা। কারো মুখে কোনো কথা নেই, বলার ভাষা হারিয়ে ফেলেছে। প্লাস্টিকের তৈরি করা ওসি সম্রাটের কাটা মাথা, সাথে সেখানে একটা চিঠি লেখা আছে। চিঠিতে লেখা আছে, ওয়েলকাম আমার নতুন কেসে নতুনভাবে ওপেন করার জন্য আপনাকে স্বাগতম। ওসি সম্রাটও ইন্সপেক্টর দীনবন্ধু একেবারে চমকে যায়। দীনবন্ধু ভয়ে ভয়ে বলে ওঠে, স্যার, আপনাকে বলেছিলাম এই কেসটা যেন আপনি হাতে না নেন। দেখলেন তো এখন আপনার জীবন বিপন্নে। 3টা মার্ডার কেস বন্ধ করতে গিয়ে সেই অজানা খুনি 9টা মার্ডার করেছে, আর নেক্সট টার্গেট আপনি। আমার মনে হয় আপনার এই এলাকা ছেড়ে যাওয়াটা বেশ ভালো হবে। কনস্টেবল দীনবন্ধুর কথা শুনে এবার রহস্যময় এক মুচকি হাসি দিয়ে সম্রাট বলে ওঠে, কেবল তো খেলা শুরু হয়েছে। সে যেহেতু খেলতে ভালোবাসে আর আমিও খেলাতে ভালোবাসি। খেলা যখন সে শুরু করেছে, খেলাটা শেষ করব আমি। এই বলে সম্রাট পকেট থেকে ফোনটা বের করে জায়গা মতো একটা মেসেজ করে দেয়। মেসেজ পাওয়ার সাথে সাথে তার ঠিক 15 মিনিটের মধ্যে পুরো থানাটাকে চারদিক দিয়ে প্রায় কয়েকশো ছেলে পেলে ঘিরে ধরে। এটা দেখে কনস্টেবল দীনবন্ধু ও রহমান সাহেব অবাক হয়ে তাকিয়ে আছে, বিশেষ করে বলার ভাষা হারিয়ে ফেলেছে। সম্রাট সাহেব গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে, আর সম্রাট স্যারকে সেফটি দেওয়ার জন্যই প্রায় কয়েকশো ছেলে পেলে তার পিছনে গাড়ি নিয়ে যেতে থাকে। পুরো রাস্তাটা ব্লক করে নিয়েছে বাইক ও গাড়ি নিয়ে সম্রাট সাহেবকে জায়গা মতো পৌঁছে দিয়ে আবার ছেলেগুলো হারিয়ে যায় সেই ভোরের কুয়াশাতে। আশিক এখনও নিরুদ্দেশ। প্রায় সকাল 8টা বেজে গেছে। মাথার উপর কঠিন রকমের সূর্যের তাপ পড়ছে, তবু আশিকের নেশা কাটে না। এদিকে ফোনের পর ফোন করে চলেছে রনি আশিককে। এক পর্যায়ে রনির ফোন পেয়ে আশিকের ভেঙে যায় ঘুম ঘুমো চোখে। আশিকের ফোন রিসিভ করে। রনি ওপাশ থেকে বলছে, হ্যালো ভাই, আপনি কোথায়? এই দিকে তো তাণ্ডব শুরু হয়ে গেছে। কেউ বা কারা আজকেও নৃশংসভাবে মেরে ফেলেছে মুন্নাকে। মুন্নার শরীরটা খণ্ড খণ্ড করে ফেলেছে। কে করছে, কারা করছে, কেনই বা করছে, কেউ কোনো খোঁজ খবর এখনো পায়নি। তবে আমরা খোঁজ খবর লাগিয়ে দিয়েছি, আপনি দ্রুত আসুন। আশিক খবর পেয়ে দ্রুত চলে যায় ঘটনাস্থলে। সেখানে গিয়ে দেখতে পায় সত্যি নৃশংসভাবে মেরে ফেলে গেছে মুন্নাকে। সাথে লিখে গেছে, কাকে রেখে কাকে মারবো, পারলে ধরে দেখা আমাকে। এটা পড়ে আশিক বলে ওঠে, ওই কুত্তার বাচ্চা, এটাকে যদি আমি দৌড়তে পারি তাকে জিন্দা আমি মাটির নিচে পুঁতে দেব। আমার মরা মায়ের কসম, তার রক্ত যতক্ষণ আমি পান করব ততক্ষণ আমার শান্তি নাই। আশিক পুরো পাগল হয়ে উঠেছে। জায়গা মতো একটা ফোন করে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে ওসি সম্রাট সহ তার বেশ কিছু পুলিশ কনস্টেবল এসে লাশটাকে নিয়ে যায়। আশিক ও ওসি সম্রাট চোখের ভাষায় কি যেন একটা বলে, আবার নিজেদের রাস্তায় বেরিয়ে পড়ে মুচকি একটা হাসি দিয়ে। এদিকে প্রিয়াঙ্কা নিজের মতো কি যেন করছে। এদিকে আবার কেস নাম্বার 999-এর কেসটা আবার অন্যরকম 3টা মার্ডার করতে গিয়ে করে ফেলেছে পুরো 9টা মার্ডার। আরও হুমকি দিয়েছে ওসিকে। কে এই খুনি এখনও ধরতে পারছে না, বেশ রহস্য। এদিকে ভার্সিটি থেকে বেশ কিছু মেয়ে দিন দিন উধাও হয়ে যাচ্ছে। খবর পেয়ে গেছে আশিক তাই তার দলের ছেলেদের সিকিউরিটি দিচ্ছে পুরো কলেজে। প্রিয়াঙ্কা আশিককে বলে ওঠে, আশিক, এটা কি হচ্ছে? আমাদের দলের ছেলেদের একে একে কে মারছে? তোমার সাম্রাজ্য ধীরে ধীরে কে এইভাবে ধ্বংস করে দিচ্ছে? আশিক এটা শুনে কাচের আলমারির উপর একটা আঘাত করে। আশিকের ফিঙ্কি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। রনি দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসে, আশিকের হাতটা ব্যান্ডেজ করে দেয়। এদিকে প্রিয়াঙ্কা বেশ মুচকি একটা হাসি দেয়।
এদিকে ওসি সম্রাট কেসগুলোর ধাঁধা খুঁজতে থাকে। কথায় শুরু হয়েছে এর রহস্য। এদিকে আশিক বেশ চিন্তায় পড়ে গেছে, কে তার দলের ছেলেদের এভাবে নৃশংসভাবে হত্যা করছে। ওদিকে আবার ড্রাগন শহরে নতুন হাঙ্গামা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। চারদিকটা বেশ ঘোলাটে। এদিকে শহরের পুরাতন কেস আশিকের দলের ছেলেদের মৃত্যুর হঠাৎ করে প্রিয়াঙ্কার দলে যাওয়ার স্বভাব বেশ ভাবিয়ে তুলেছে আশিককে। আশিক বুঝতে পারে না কি করবে। আশিক কি করবে কোনো কিছু উপায় পায় না। আশিক পকেট থেকে ফোন বের করে গোপন এক নাম্বারে ফোন করে। আশিক বলে ওঠে, হ্যালো, শহরে নতুন এক ধামাকা হতে চলেছে। জানি না শহরে কি এমন ঘটতে চলেছে, তবে যাই করবে সাবধানে করবে। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি কোনো কিছু বলে না, শুধু নিশ্চুপ মেরে একটা হাসি দেয় আর ফোন কেটে দেয়। এদিকে প্রিয়াঙ্কা ফোন করে আবার কাউকে বলে ওঠে, আমাদের নেক্সট পরিকল্পনা যেন ভালোভাবে হয়। এর আগের ছেলেটা কিন্তু ধরা পড়েছে, আর এবার যেন কোনোভাবেই ধরা না পড়ো, না হলে নিজের মৃত্যুটা নিজেই দেখবে। এই বলে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটাকে আর কোনো কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয়। এদিকে ড্রাগন শহরের নতুন একটা ধামাকা করতে চলেছে। এদিকে ভার্সিটিতে নিরুদ্দেশ হচ্ছে বেশ কিছু মেয়ে। আবার সেই 3টা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলার কারণে কেস নাম্বার 999 কেসটা ওপেন করাতে ওসির জীবনের বারবার হুমকি আসছে। কিন্তু ওসি কোনোভাবেই হার মানার পাত্র নয়। ওসি নিজের মতো কেসটা সাজাতে শুরু করেছে। এদিকে আশিকও নতুন একটা প্ল্যান ওপেন করবে, আর এই প্ল্যানে সবাইকে শেষ করার জন্য মোক্ষম একটা চাল দেবে। ওদিকে ড্রাগন শহরের নতুন একটা ধামাকা শুরু করার জন্য দেশ বিদেশে মাফিয়াদের সাথে কন্ট্যাক্ট করতে শুরু করেছে। এদিকে প্রিয়াঙ্কা নিজেদের মধ্যে কিছু একটা করছে। এদিকে ওসি আশিকের কাছে সাহায্য চেয়েছিল, তাই আশিক সকল রকমের সাহায্য করবে বলেছে ওসিকে। এদিকে ওসি আশিককে ডেকে পাঠিয়েছে তার থানার উদ্দেশ্যে। প্রায় রাত 11টা বাজে। ওসি সম্রাট পায়ের উপর পা দিয়ে সিগারেট টানছে আর ফাইলগুলো দেখছে। ওদিকে থানার মধ্যে প্রবেশ করে আশিক। তারপর ওসি সম্রাট খেয়াল করে তার সামনে গ্যাংস্টার আশিক এসে হাজির হয়েছে। ওসি একটা মুচকে হাসি দেয়, তারপর ফাইলটা এগিয়ে আশিককে সামনে রাখে। আশিক বলে ওঠে, কি আছে এতে? আর এটা আমাকেই বা কেন দিচ্ছেন? আর কি জন্য বা আমাকে ডেকেছেন? দ্রুত বলুন। শহরের অবস্থা ভালো নয়। শহরে এমন কিছু জ্বর আসতে চলেছে যেটা সামলানো অনেক বড় দায়ী। আশিকের কথা শুনে সম্রাট এবার তার হাতে থাকা সিগারেটটা মাটিতে ফেলে দেয়। তারপর শরীরটা একবার মুচড়িয়ে চেয়ার ভালো করে হেলান দিয়ে বসে একটা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, হাই মিস্টার আশিক, যেখানে আপনার মতো শহরে এত বড় একটা গ্যাংস্টার আছে, সেখানে শহরে নতুন করে কি আর ঝড় আসবে? আপনার সামনে যে ফাইলটা রাখা হয়েছে সেটা 2 বছরের আগের ঘটে যাওয়া সেই 3টা মেয়ের মার্ডার কেসের ফাইল। 3টা মেয়েকে মার্ডার করার পর তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, এবং তার বাবা মাগুলোর প্রতিবাদ করতে আসলে কিছুদিন পর তাদেরকেও নৃশংসভাবে হত্যা করা হয়। এই কেসটা নিয়ে যেই আলোচনা করে তাকেও ভয়ঙ্করভাবে হত্যা করে। এইভাবে মোট 9টি মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়। আপনি বরং ফাইলটা পড়ুন, দেখুন ফাইলে কি লেখা আছে, তাহলে বুঝতে পারবেন। তারপর আশিক যখনই ফাইলটা নিয়ে পড়তে যাবে ঠিক তখনই আশিকের ফোনে ফোন আসে। ফোন বের করে দেখতে পারে প্রিয়াঙ্কা ফোন করেছে। আশিক বারবার কেটে দিচ্ছে, তবুও প্রিয়াঙ্কা ফোন করছে, কিন্তু ফোন ধরছে না দেখে আবার প্রিয়াঙ্কা বলে ওঠে, এই শালা জানোয়ারের বাচ্চা, ফোনটা যে কেন রিসিভ করছে না? যতদিন আশিক নামের আতঙ্কবাদী আছে ততদিন আমার শান্তি নেই। ফোনটাও রিসিভ করছে না। এদিকে আশিক ফাইলটা পড়তে শুরু করেছে। ফাইল লেখা আছে, মেয়েগুলোকে এমনভাবে হত্যা করা হয়েছে যে তাদের যৌনাঙ্গ কেটে চিরচার হয়ে গেছে, এবং তাদের 2 হাত তাদের যৌনাঙ্গের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপর তাদের গলা টিপে হত্যা করা হয়েছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করে নেওয়া হয়েছে।
তারপর তাদের হত্যা করা হয়েছে। পরে পুলিশ তাদের লাশগুলোকে উদ্ধার করে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে এটা কোনো সাইকো এ থিকাল পাইরেসির রোগীর কাজ, যার ভীষণভাবে শরীরের প্রতি আকৃষ্ট, যারা তাদের চাহিদা মেটানোর জন্য সকল রকম কাজ করতে পারে। আর এটা প্রায় ৩৫ থেকে ৪০ বছরের লোক করেছে। অবাক করার বিষয়, আশিক যে ভার্সিটিতে রাজত্ব করে সেই ভার্সিটির কেউ একজন এই কাজটা করেছে। তাই ওসি সম্রাট আশিককে তার কাছে ডেকেছে সাহায্য চাওয়ার জন্য। ওসি সম্রাট এবার বলে ওঠে, কি মিস্টার আশিক, এটুকু ফাইল পড়েই আপনার এই অবস্থা? আপনি যে সাইকোগিরি করেন তার থেকেও সাইকো হচ্ছে এই বেটা আবাল, যে মেয়েগুলোকে নৃশংসভাবে হত্যা করার পর কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরও 9টা মার্ডার করেছে। আপনার কাছ থেকে আমার কিছু সাহায্য লাগবে, আর সেটা হলো আপনার কিছু ছেলে পেলে আমাকে 24 ঘন্টা সিকিউরিটি দেবে এবং আমাকে ইনফরমেশন এনে দেবে। আর থানা বিষয়টা আমি ভেতর থেকে সামলাবো, আপনি বাইরেরটা সামলাবেন। আমিও দেখতে চাই সে কত বড় খুনি, এতগুলো মার্ডার করার পরেও কিভাবে বাইরে ঘুরে বেড়াতে পারে। আশিক হ্যাঁ সূচক জানিয়ে সেখান থেকে চলে আসে। গাড়িতে বসে ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে, কোনো দিকের খেলা কোন দিক গিয়ে গড়াচ্ছে। নয় কেসটা তাহলে এবার ক্লোজ হতে চলেছে এই নতুন ওসির হাত দিয়ে। আশিক কাউকে কোনো কিছু না বলে রনিকে ছোট্ট একটা মেসেজ দিয়ে চলে আসতে বলে গোডাউনে এসে আশিক বলে ওঠে তার ছেলেপেলেদের উদ্দেশ্যে, সবাই কান খুলে মনোযোগ দিয়ে আমার কথাগুলো নোট করো। এই ছেলেটা আজ থেকে 2 বছর আগে 999 কেসটার সাথে জড়িত আছে। তাকে ঠিক 48 ঘন্টার মধ্যে আমার সকল ইনফরমেশন সাথে এই ছেলেটাকে আমার সামনে চাই। কি করে আনবে, কিভাবে আনবে সেটা তোমাদের ব্যাপার। এই বলে গোডাউন থেকে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে খাটের উপর শুয়ে আছে প্রিয়াঙ্কা। আশিকের আজ বেশ মনে ধরেছে প্রিয়াঙ্কাকে, তাই কোনো কথা ছাড়াই প্রিয়াঙ্কার উপর শুয়ে পড়ে। এখনও তাদের বিয়ে হয়নি। আশিক প্রিয়াঙ্কাকে আর কোনো কথা না বলতে দিয়ে প্রিয়াঙ্কার উপর শুয়ে পড়ে। প্রিয়াঙ্কা 2 হাত চেপে ধরে ঠোঁটের উপর অসংখ্য কিস করতে থাকে, ঘাড়ে, মুখে, চোখে, বুকের ভিতর, নাভির উপর, সারা শরীরে চুমু খেতে থাকে। উত্তেজনায় ভরপুর দুজনে। প্রিয়াঙ্কা নিজেকে সামলাতে পারছে না। এদিকে আশিকও ধীরে ধীরে বিলিয়ে দিতে থাকে প্রিয়াঙ্কা তার সবটুকু আশিককে। আশিকও হারিয়ে যেতে থাকে প্রিয়াঙ্কার মধ্যে। ভালোবাসার অতল সাগরে বিচরণ করতে থাকে প্রিয়াঙ্কার সারা শরীরে। প্রায় এভাবেই কিছু সময় তারা ভালোবাসার চাদরে হারিয়ে যায়। এদিকে ওসি নতুন প্ল্যান শুরু করেছে। ড্রাগনের নতুন খেলা শুরু করবে শহরে নিজের রাজত্ব পাওয়ার খাটানোর জন্য। আশিক থাকায় সে পাওয়ার খাটাতে পারছে না। ড্রাগন তার থেকে সিনিয়র, তবুও আশিক তাকে ভয় না করে সম্মান করত। কিন্তু আশিক কাউকে ভয় করে না। আর ড্রাগন আশিক থানায় কালো বাজারে ব্যবসা করতে পারে না। রাত 1টা বাজে। পরিত্যক্ত একটি বাড়িতে রুমের ভেতর খাটের উপর হাত পা ও মুখে ট্যাপ বাঁধা এবং হাত পাগুলো রশির সাথে বেঁধে দেওয়া একটা মেয়েকে শুয়ে রাখা হয়েছে। ঘরের দরজা ভেদ করে রুমের মধ্যে কেউ একজন প্রবেশ করে রুমের ভেতর। ছুরিটা নিয়ে মেয়েটার নিচ থেকে উপর পর্যন্ত শরীরের জামা ছুরি দিয়ে ছিঁড়ে দেয়। তারপর শরীর থেকে মেয়েটার জামা ছিঁড়ে ফেলে দেয় ফ্লোরে। তারপর নিজের জামা খুলে মেয়েটার উপর শুয়ে পড়ে। মেয়েটা আকুতি মিনতি করতে থাকে, মুখে চিৎকার করতে পারে না। মেয়েটা কাঁদতে থাকে। সেই অজানা ব্যক্তিটি মেয়েটির সারা শরীরে চুমু খেতে থাকে। এমন সময় মেয়েটির যৌনাঙ্গে মুখ দিয়ে মেয়েটির বিভিন্ন লজ্জাস্থানে বিচরণ করতে থাকে। এক পর্যায়ে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। মেয়েটি আর এরকম অত্যাচার সহ করতে না পেরে সেখানে আত্মরা হয়ে যায়। তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় পুরো বডিটা। তারপর সেই সাইকো কিলার লোকটি মেয়েটির 2 হাত কেটে সেই 2 বছর আগের মতো একই স্টাইলে মেয়েটির যৌনাঙ্গের মধ্যে 2 হাত ঢুকিয়ে দিয়ে লাশটিকে ফেলে দেয় রাস্তার মাঝে। পরের দিন সকালে হঠাৎ
এরকম মার্ডার হতে চমকে যায় পুরো এলাকাটা। 2 বছর আগে স্টাইলে আবারও একটি নতুন খুন হয়েছে। ওসি এখনো বুঝতে পারছে না এখনো কি শহরে প্রকাশ্যে খুনি আছে নাকি কেউ এই খুনকে কপি করছে। ওসি কেসটাকে নিয়ে বেশ ভাবতে শুরু করেছে। ওসি কিছু প্রমাণ পেয়েছে এটা ভার্সিটির কোনো কিছুর সাথে লিংক আছে। বেশ ভার্সিটির সাথে এর সংযোগ রয়েছে, কারণ ভার্সিটির মেয়ে এবং ভার্সিটির কেউ একজন খুন করেছে। এই সব কেন করেছে আজও জানা যাচ্ছে না, তাই তো বের করতে লেগে পড়েছে ওসি সম্রাট। এদিকে রনি কিছু ছেলে পেলে নিয়ে তুলে এনেছে সেই ছেলেটিকে, নাম রানা। রানা কলেজের সেই মার্ডারগুলোর সাথে যুক্ত আছে। ছেলেটি ভার্সিটির ক্যাম্পাসে কাজ করে। ছেলেটির সামনে রক্তাক্ত চক্ষু নিয়ে চেয়ারের উপর বসে আছে আশিক। তার কলের উপর বসে আছে প্রিয়াঙ্কা। আশিক নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য প্রিয়াঙ্কার পেটে স্প্লাইট করতে থাকে। প্রিয়াঙ্কাও আশিককে নিজের আয়ত্তে নিয়ে নেয়। রানা নামের সেই ছেলেটি বলে ওঠে, কি করে আমাকে এখানে তুলে নিয়ে এসেছিস? আর ভেবেছিস হারামি সব কিছু বলে দেব? এত সহজ নাকি? তুই জানিস না তোরা কার পাল্লায় পড়েছিস? আরে সে তো পুরো সাইকো। 3টা মেয়েকে মার্ডার করেছে এবং এই মার্ডারগুলোর কেস বন্ধ করার জন্য আরও 9টা মার্ডার করেছে। তাহলে তোরা বাদ যাস কেন? তোদেরকেও মেরে ফেলবে সে তো পুরো শরীর খেকো। সে মেয়েদের শরীর খেতে ভালোবাসে, চেটে পুটে লুটে পুটে খায়, বিনিময়ে আমায় শুধু মোটা অঙ্কের টাকা দেয়। আমি চিনি টাকা, সে চিনে মেয়েদের শরীর। আশিক রানার কথা শুনে খামচে ধরে প্রিয়াঙ্কার পেটটাকে। প্রিয়াঙ্কা কুকড়ে ওঠে ব্যথায়, তবুও কোনো কিছু বলে না। আশিক নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য আরও খামচে ধরে। নিজের নখগুলো বসে যায় প্রিয়াঙ্কার পেটের উপরে। তারপর প্রিয়াঙ্কাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দূরে গিয়ে গলা টিপে ধরে রানার ছেলেটা ছটফট করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু হাত বাঁধা থাকায় শুধু ছটফট করতে থাকে, কিন্তু কোনো কিছুই করতে পারে না। গলায় এমনভাবে চেপে ধরেছে যে গলার 2 পাশের হাড় ভেঙে যেন হাড়গুলো গলার ভেতরেই গেঁথে যাচ্ছে। তারপর নিজের রাগটাকে কন্ট্রোল করে ছেড়ে দেয় রানাকে। আরে তুই না বলে মাফিয়া? পারলে আমার মুখ থেকে কথা বের করে দেখা। আশিক এটা শুনে আর কোনো কথা বলে না। আশিক বুঝে যায় বর্তমানে তার কি করতে হবে। আশিক হাতের ইশারায় রনিকে সব কিছু ব্যবস্থা করতে বলে। রনি একটা গাছ কাটার মেশিন নিয়ে আসে। তারপর রানার পা 2টা টেবিলের উপর রাখে। মেশিনটা ওপেন করে আশিক রানার 2 পা শরীর থেকে আলাদা করে ফেলে। রানা চিৎকার করতে থাকে। তারপর ছুরিটা নিয়ে একের পর এক গলায় আঘাত করতে থাকে। ছুরির আঘাতের ব্যথা সহ করতে না পেরে মানুষকে একটা হাসি দিয়ে রানার ভগলিঙ্গ সেখানেই শান্ত হয়ে যায়। আশিক এদিকে নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য রানার বডিকে একের পর আঘাত করে চলেছে। এদিকে প্রিয়াঙ্কা ফোন বের করে কারো নাম্বারে কল করে ওঠে। মেরে ফেলেছে তো? ওই দুটোকে এতটাই ভয়ঙ্কর করে মারবে যেন তারা লাশটাকে দেখলেও আঁতকে ওঠে। ফোনের পাশে থাকা লোকটি কোনো কিছু বলে না, শুধু একটা মুচকি হাসি দেয়। তারপর আশিক ইশারা দিতেই লাশটাকে নিয়ে চলে যায়। আশিক হুট করে এসে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে, সরাসরি চুমু খেতে থাকে। তার শালা স্লাইড করতে করতে তারপর নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য প্রিয়াঙ্কার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। আবার শারীরিক সম্পর্কে মিলন ঘটায় আশিক ও প্রিয়াঙ্কা। রাত প্রায় 11টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। আশিক এখনও রাত জেগে আছে। আশিক স্যুট বুট পরে বের হয়েছে। রাস্তার মাঝখানে চারদিকে কুয়াশা, হালকা হালকা শীত পড়েছে। হঠাৎ তার সামনে একটা বাইক এসে থামে। তারপর আশিক কোনো কথা ছাড়াই বাইকের পেছনে চেপে বসে। বাইকটা চলছে ভার্সিটির উদ্দেশ্যে। আশিকও সেই অজানা ব্যক্তিটি ভার্সিটিতে গিয়ে বাইক থেকে নেমে ভার্সিটির ভেতরে প্রবেশ করে। ব্যাগ থেকে ভিতরে সরঞ্জাম বের করে দেয়ালে লাগিয়ে দেয়। তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে আশিক ও অজানা ব্যক্তিটা। পরের দিন সকালে ভার্সিটির গেটের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে আশিক ও শরীফকে।
শরীরে চোখ মুখ নাক উপরে দেওয়া হয়েছে, ক্ষত বিক্ষত করে ফেলে রেখেছে শরীরটাকে। আর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাথে ওসি সম্রাট, কনস্টেবল দীনবন্ধু ও ইন্সপেক্টর রহমান সাহেব। কেউ লাশের এরকম অবস্থা দেখে ভয়ে চোখ বন্ধ করে নেয়, আবার কেউ দৃষ্টিতে তাকিয়ে আছে সে ভয়ঙ্কর লাশের এদিকে। আশিক কি যেন ভেবে গাড়ি থেকে একটা কুড়া নিয়ে এসে ঝুলন্ত আসিফ ও শারিফের লাশের উপর কুড়াল দিয়ে আঘাত করতে থাকে। কুড়ালের আঘাতে শরীরের গোস্তগুলো খসে পড়ে যায় কলেজের গেটের সামনে। আশিককে কেউ বাধা দিতে সাহস পাচ্ছে না, কারণ সবাই জানে আশিক কতটা ভয়ঙ্কর ও ডেঞ্জারাস। আশিক সবাইকে বলে দেয় যেন লাশের টুকরোগুলো কেউ সরায়। পুরো মাঠ ফাঁকা হয়ে যায়, কুকুরগুলো লাশের টুকরোগুলো খেয়ে নেয়। ড্রাগন পরিকল্পনা অনুযায়ী সবকিছু সাজিয়ে রেখেছে, শুধু সময়ের পালা, এক ঢিলে দুই পাখি মারবে। এদিকে ওসি ও বুঝে গেছে এই খুনিকে ধরতে হলে তাকে কি করতে হবে, তাই একটা অজানা নাম্বারে একটা ছোট্ট মেসেজ করে দেয়। আজকে ভার্সিটিতে রাত 12টার পর চলে আসে। এদিকে ড্রাগন বলছে, তোমার কথা মতো আমি আমার পরিকল্পনা সাজিয়ে নিয়েছি, শুধু সময়ের পালা। জানি আমরা যেটা করতে চলেছি সেটা হয় সে বেঁচে থাকবে, না হলে আমরা বাঁচব। তো কেউ একজন দুজনের মধ্যে সেই করবে স্বরের রাজত্ব। তুমি নিবে প্রতিশোধ আর আমি নিব তাকে মেরে রাজত্ব। জানো তো পৃথিবীটা বড় স্বার্থপর, যাকে আমরা আপন ভাবি তারাই বিশ্বাসঘাতক। এই বলে ফোনটা কেটে দেয়। দেখতে দেখতে রাত 11:30 বেজে গেছে। 12টার দিকে ভার্সিটির মাঠে প্রবেশ করে দুটো কালো বাইক। বাইকগুলো থেকে নেমে আসে দুটি শাড়ি পরা মহিলা। তারপরে নিজেদের মধ্যে কি যেন কথা বলে। ভার্সিটির ভেতরে প্রবেশ করে সেদিন সেই ক্যামেরাগুলো লাগিয়ে যাওয়ার পর সেই ক্যামেরাগুলোর ভিডিওগুলো চেক করতে থাকে। যা দেখে তাতে তারা একেবারে হতবাক। ভিডিওগুলো নিয়ে বেরিয়ে পড়ে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। পরের দিন ভার্সিটিতে বেশ চকমকি সুন্দরী লেডি মেয়ে একটা ভার্সিটির মাঠে প্রবেশ করে। মেয়েটাকে দেখে কোনো এক ব্যক্তির চোখ আটকে যায়। মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটি ক্যান্টিনে গিয়ে বসে পড়ে। আজই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে। মেয়েটির দিকে দূরবীন দিয়ে কেউ একজন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই অজানা ব্যক্তিটি ফোন করে বলে ওঠে, ওই শোন, 7 নম্বর টেবিলে যে মেয়েটা বসে আছে ওই মেয়েটার খাবারে মালটা মিশিয়ে দিবি। ওকে যে করেই হোক আজকে রাতের জন্য আমাকে লাগবে। সারা শরীর সারা অঙ্গ তাকে দেখে আমার আগুন জ্বলেছে। তাকে ভোগ করে আমি আমার যৌবন জ্বালা মেটাবো রে, যৌবন জ্বালা। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি একটা হাসি দিয়ে ফোন কেটে দেয়। তারপর খাবারে কি যেন একটা মিশিয়ে দেয়। টেবিলের উপর বসে থাকা মেয়ে দেখে ফেলেছে তার খাবারে কিছু একটা মেশানো হয়েছে, তবুও সে পরিকল্পনা অনুযায়ী খাবারটা চেক করে নেয়। তারপর খাওয়ার অভিনয় করে সেখান থেকে ভার্সিটির মধ্যে প্রবেশ করে। দেখতে দেখতে ভার্সিটির সময় পেরিয়ে বিকেল হয়ে যায়। হোস্টেলে শুয়ে আছে মেয়েটি। এদিকে মাঠে কালো বাইকের উপর পা দিয়ে বসে আছে কেউ একজন। হঠাৎ করে হোস্টেলে মেয়েটি রুমে প্রবেশ করে কেউ একজন। মেয়েটি কোনো কিছু বুঝে ওঠার আগেই লোকটি ঝাঁপিয়ে পড়ে মেয়েটির উপর। মেয়েটি একটা হাসি দেয়। পরিকল্পনা অনুযায়ী তাদের ফাঁদে পা দিয়ে ফেলেছে। মেয়েটির হাতের তালুতে থাকা সবুজ বাটনে চাপ দেয়। মাঠে বসে থাকা বাইকের উপর ছেলেটি ফোন বেজে ওঠে। ছেলেটি সিগন্যাল পাওয়ার সাথে সাথে ভার্সিটির মধ্যে প্রবেশ করে। তারপর হোস্টেলের ভেতর সেই রুমের ভেতর প্রবেশ করে। আরেকজনকে রুমের ভেতর প্রবেশ করতে দেখে সেই ব্যক্তিটি পালিয়ে যেতে নিলে কালো মুখোশ পরা সেই ছেলেটি পরপর দুটো গুলি করে ওই প্রথম ব্যক্তিটার পায়ে। তারপর খাটে শুয়ে থাকা মেয়েটির বাঁধন খুলে দেয়। মেয়েটি উঠে শরীরটাকে মোচড়ে নেয়। তারপর নকল চুল নকল পোশাক খুলে ফেলে। লোকটি দেখে অবাক, কেননা মেয়ে এতক্ষণ অভিনয় করছিল। এই ছেলেটা এটা দেখে সে ব্যক্তিটি চমকে যায় আর বলে ওঠে, কে তোমরা? আর এসব কি অসভ্যতা আমি আমার সাথে? তোমরা জানো না আমি কে? আমাকে যেতে দাও বলছি এইখান থেকে।
লোকটির কথা শুনে মুচকি একটা হাসি দেয় সেই দুই অজানা আগন্তুক। তারপর সেই লোকটির চেয়ারের সাথে বেঁধে ফেলে। আর বাইকের উপর বসে থাকা সেই ছেলেটি নিজের মুখের উপর থেকে মাস্কটা খুলে ফেলে। তাকে দেখে লোকটি বলে ওঠে, আশিক, তুমি এইখানে কি করছো? আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও তোমরা। আশিক একটা হাসি দিয়ে বলে ওঠে, ওরে প্রিন্সিপাল, তুই তাহলে এতদিন এসব করে আসছিস, তাহলে এতগুলো মেয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলছিস? হ্যাঁ, এটাই হচ্ছে প্রিন্সিপাল কলেজের এই এতদিনে শুভ অপকর্ম করছিল। দ্বিতীয় লোকটি তার মুখ থেকে রুমাল সরাতে প্রিন্সিপাল যখনই কোনো কিছু বলতে যাবে তার আগেই আশিক নিজের বেল্ট দিয়ে পরপর আরও বেশ কয়েক চাবুক মারে আর বলে ওঠে, নিজের জীবন বাঁচাতে চাইলে খুব সংক্ষেপে তোর মূল কাহিনীটা বল। হ্যাঁ, এসব আমিই করেছি। আমি কি করতাম বল? কলেজের মধ্যে এত সুন্দর সুন্দর মেয়ে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, তাই তাদের শরীরটা খেতে আমার খুব ভালো লাগতো। তাই আমি প্রতিদিন একটা মেয়েকে ধর্ষণ করতাম, প্রতি রাতে তাকে ভোগ করতাম। তার সারা শরীরে বিচরণ করতে আমার খুব ভালো লাগতো। মেয়েটাকে যখন খুবলে খুবলে খেতাম তখন আমার শরীরের সব শির ও উপসের রক্ত সব ঠান্ডা হয়ে যেত। অনেক মজা পেতাম এই কাজটা করতে, তাই এটা করতে করতে নেশা হয়ে যায়। তারপর ওই 3টা মেয়েকে ধর্ষণ করে তাদের যৌবনাঙ্গের ভিতরের হাত কেটে ঢুকিয়ে দিই। নিজের যৌবনের জ্বালা মেটাতে আমি পাগল হয়ে উঠি। মেয়েদের শরীর খেতে আমার হেব্বি মজা লাগে। এবার আশিকের সাথে থাকা দ্বিতীয় আগন্তুকটি তার প্যান্টের চেন খুলে পুরুষত্বটা বের করে প্রস্রাব করে দেয় প্রিন্সিপালের মুখে। তারপর মুখটা সেলাই করে দেয় সুই সুতা দিয়ে। তারপর প্রিন্সিপালকে একটা টেবিলের উপর শুয়ে দেয়। তারপর তার পুরুষত্বটা একটা চাকু দিয়ে কেটে দেয়। তারপর তার পায়খানার দরজা দিয়ে ঢুকিয়ে দেয়। প্রিন্সিপালের 2 হাত কেটে এবং তার পুরুষত্বটার সাথে ঢুকিয়ে দেয় তার পায়খানার দরজা দিয়ে। প্রিন্সিপাল শুধু ছটফট করতে থাকে, চিৎকার করতে পারে না, কারণ মুখ সেলাই করে দিয়েছে তার, যেন ঠোঁট ফেটে চিরে বেরিয়ে আসে তার এই চিৎকার। পুরোপুরি ঢুকিয়ে দেয় হাত তার পায়খানার দরজা দিয়ে। তারপর আশিক বলে ওঠে, এতদিন তুই মেয়েদের বুক করেছিস, যেভাবে ঠিক সেভাবে তোকেও তোর মৃত্যুটা দেব, দেখ। তারপর একটা করে মোট 2টা ছুরি নেয় দুজনে। তারপর তারা গলার মধ্যে রাখে, ঠিক যেভাবে পাঠা ছাগলের বলি দেওয়া হয় ঠিক সেইভাবেই দুজন এক কোপে প্রিন্সিপালের শরীর থেকে আলাদা করে ফেলে তার মাথাটা। 2 আগন্তুক তারপর প্রিন্সিপাল লাশের উপর প্রেসার করে দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারপর তারা বেশ কিছুক্ষণ সময় সিগারেট খায় রাস্তার পাশে দাঁড়িয়ে। তারপর যে যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কেস নাম্বার 999 কেসটা এখানে সলভ করে ফেলে। তবে এই খুনির সব ডিটেলসের উপর বলে পাঠিয়ে দেয় ওসি সম্রাট। কে মেরেছে, কাকে মেরেছে, কে বা খুনির উপস্থিত করতে পারেনি, এক্সপোর্টে মেরে ফেলেছে বলে চালিয়ে দিয়েছে কেসটাকে। কনস্টেবল দীনবন্ধু ও ইন্সপেক্টর রহমান সাহেব কেস নাম্বার 999 এর হাত থেকে বাঁচল, কিন্তু কিভাবে এই কেসটা সলভ হলো কেউ কোনো কিছু বুঝতে পারছে না। শুধু গোলক ধাঁধার মধ্য দিয়ে কেসটা সলভ হয়েছে। পরের দিন সকালে ওসি সম্রাট সাহেব কেবিনে বসে নতুন কেস নিয়ে গবেষণা করছে। তখনই কনস্টেবল দীনবন্ধু এসে বলে ওঠে, স্যার, আমি কোনো কিছু বুঝতে পারলাম না। কেসটা কিভাবে সলভ করলেন আর কার সাথে বা করলেন? কিভাবে ধরা পড়লো অপরাধী, আর অপরাধী বা কোথায়? কনস্টেবল দীনবন্ধু ও রহমান সাহেবের কথা শুনে ওসি সম্রাট শুধু একটা হাসি দেয়। তারপর তাদের বুঝতে বলে। ওসি সম্রাট সাহেব বলে ওঠে, আরে দীনবন্ধু সাহেব ও রহমান সাহেব, খুব সিম্পল ছিল। কলেজের প্রিন্সিপাল এসবের মাস্টার মাইন্ড, এবং সে টাকা দিয়ে লোক ফিট করে রেখেছিল যে এই কেসটা নিয়ে ঘাটাঘাটি করতে, সেই লোকেদের মাধ্যমে টাকার বিলিয়নে লোকেদের মেরে ফেলতে। সে এতগুলো মার্ডার করেছে আর মেয়েগুলোকে নৃশংস সেই হত্যা করেছে।
এখানে পুরো ফাইল আছে। আপনারা আজকে বাড়িতে গিয়ে ভালো করে ফাইলগুলো মনোযোগ দিয়ে পড়বেন আর দেখবেন ওর হিস্ট্রিটা কতটা সাইকো ছিল। তারপর তাদেরকে ছুটি দিয়ে দেয়। তারাও বাসায় চলে আসে ফাইলগুলো পড়তে। ওসি সম্রাট যখনই চেয়ার থেকে উঠতে যাবে তখনই তার ফোনে একটা টেক্সট আসে। টেক্সটটা বের করে সেখানেই লেখা আছে আজকে রাত 12টায় একটা মিশন আছে। লাল পাহাড়ের সাইডে ড্রাগন 10 কোটি টাকার মাল সাপ্লাই করবে, সময় মতো চলে আসিও। ওসি সম্রাট মেসেজটা পেয়ে মুচকি একটা হাসি দেয়। তারপর রাতের মিশনের জন্য থানা থেকে বেরিয়ে পড়ে, একটু রেস্ট নেবে বলে। এদিকে আশিক, প্রিয়াঙ্কা, রনি পরিকল্পনা করতে বসেছে ড্রাগনের সব সম্পদ কি করে লুটে নেবে এবং ড্রাগনকে কিভাবে শেষ করবে। প্রিয়াঙ্কা বলে ওঠে, আমি আগেই বলে রাখি, আমি কিন্তু এই মিশনে যাব না। তবে আমি তোমাদের পরামর্শ দিতে পারি। তোমরা 4 জন 4টা দলে বিভক্ত হয়ে যাবে। কারো কাছে থাকবে রাইফেল, কারো কাছে থাকবে স্নাইপার, কারো কাছে থাকবে বোম, আর কারো কাছে থাকবে গ্যাস। তাহলে খুব সহজে তোমরা তাদের মোকাবেলা করতে পারবে। প্রিয়াঙ্কাদি, তুমি একদম ঠিক বলেছো, এটাই একদম পারফেক্ট হবে। আশিক ভাই, আমাদের উচিত একটা কাজ করা, তাহলে খুব সহজেই আমরা সফল হতে পারবো। তারপর আশিক হ্যাঁ সূচক জানায়। পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করতে লেগে বসেছে। দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। আশিকটা বেরিয়ে পড়েছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে ফোন করে কাউকে বলে ওঠে, সবকিছু রেডি রাখিস, 12টায় খেলা শুরু হবে। এক ঢিলে 2 পাখি মারবো। এই দিকে প্রতিশোধ, আরেকদিকে রাজত্ব, দুটোতেই রাজ করব আমি। তারপর ওদিকে পুরো পাহাড় এলাকা ঘিরে ফেলেছে আশিক ও তার দলের ছেলেরা। আশিকের সাকিবের এখন কাছের লোক বলতে শুধুমাত্র রনি বাকি। সবাইকে বিপরীত শত্রুরা, অজানা শত্রুরা মেরে ফেলেছে। পাহাড়ের নিচে বেশ কিছু মালামাল দেখা যায়, সাথে চারদিকে যা অন্ধকার। রাত বাজে 1টা। হঠাৎ করে প্রায় 15 থেকে 20টা হেলিকপ্টার এসে ল্যান্ড করে সেই পাহাড়ের নিচে। হেলিকপ্টার থেকে নেমে আসে প্রায় কয়েকটা ছেলেপেলে। এতগুলো ছেলেপেলে দেখে সাকিব বেশ ঘাবড়ে যায়, কারণ তার দলের এতগুলো ছেলেপেলে নেই। তাই সাকিব ফোন করে আর ছেলেপেলেকে আসতে বলে আস্তানায়। রাত 2টা ঠিক কিছু মুহূর্তের মধ্যে কারো গাড়িতে করে এসে হাজির হয় সেই হেলিকপ্টারগুলোর সামনে। গাড়ি থেকে নেমে আসে কালো মাস্ক, স্যুট বুট পরিহিত এক মুখোশধারী লোক। গাড়ি থেকে নেমে আসে সেই ব্যক্তিটি বলে ওঠে, পুরো 100 কোটি টাকার মাল আছে, অনেক দিন হলো মাল পাচার করি নাই, আর আজ সুযোগ পেয়েছি। এই সুযোগ হাতছাড়া করতে চাই না আমি। মালগুলো বিদেশে সাপ্লাই করলে আপনাকে 100 কোটি টাকার বদলে আরও 150 কোটি টাকা দেব। শুধু আমাদের এখান থেকে ভালোই ভালোই বের হয়ে যেতে দিতে হবে। আমি খবর পেয়েছি এখানে নতুন কোনো অফিসার এসেছে, সে অনেক পাওয়ারফুল এবং একজন গ্যাংস্টার। তবে কে সে, তাকে আমি আজও খুঁজে বের করতে পারিনি। ডোন্ট ওয়ারি, আমি যতক্ষণ এখানে উপস্থিত আছি তোমার গায়ে একটা আঁচড় পড়বে না। তবে আশিককে নিয়ে আমি খুব টেনশনে আছি। সে খুবই ডেঞ্জারাস। আমি তার থেকে সিনিয়র হলেও সে আমাকে সম্মান করে ঠিকই, কিন্তু আমার অবৈধ ব্যবসা করতে দেয় না কখনো। সে তোমার এখানে চলে আসতে পারে, তাই দ্রুত এখান থেকে কেটে পড়াই ভালো হবে। ওকে, ঠিক আছে, আমরা বেরিয়ে পড়ছি। আর পরবর্তীতে কোনো মাল সাপ্লাই দিলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। এই কথাটা বলেই ডন নামে সেই লোকটি যখন হেলিকপ্টারে করে চলে যেতে যাবে তার নিজের গন্তব্যে, তখনই আশিক সেখানে কালো বাইকে করে এন্ট্রি নেয়। বাইক থেকে নেমে মাথা থেকে হেলমেটটা খুলে ফেলে, মুচকি একটা স্মাইল দেয়। তারপর বাইকের উপর আবার বসে পড়ে। হাতে সিগারেট, চোখের সানগ্লাস, কপালে রুমাল বাঁধা, পায়ে ক্যাচ, বাম হাতে বন্দুক, ডান হাতে সিগারেট। আশিকের এভাবে এন্ট্রি নিতে দেখে ড্রাগন ঘাবড়ে গিয়ে বলে ওঠে, আশিক, তুই এখানে কি করছিস? তুই কিভাবে খবর পেলি? দেখ, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, সো আমার কাজে নাক গলাতে আসিস না, না হলে এর ফল ভালো হবে না। আশিক কোনো কথা বলে না, মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, আমিও কোনো ঝামেলা চাই না। এখানে যত কোটি টাকার মাল আছে এবং যত কোটি টাকা আছে সেটা সব আমায় পাঠিয়ে দিবি, আর এখান থেকে মাথা নিচু করে বেরিয়ে যাবে। আর যদি কোনো 2 নাম্বারই করিস তাহলে তো
এরপর ড্রাগন আর কোনো কথা বলে না। কোমর থেকে বন্দুকটা বের করে যখনই আশিককে গুলি করতে যাবে তখনই হঠাৎ কথা থেকে যেন বুলেট বম পাউডার একের পর এক হামলা হয় তাদের উপর। সংঘর্ষে লেগে যায় আশিকের দল ও ড্রাগনের দল। হঠাৎ সেখানে কালো গাড়িতে করে এন্ট্রি নেয় কোনো এক আগন্তুক। হাতের মুখে সারা শরীরে কালো রঙের রুমাল বাঁধা, চেনা বড় দায়। সেও স্নাইপার দিয়ে ড্রাগনের দলকে গুলি করতে থাকে। আশিকও ওই অজানা আগন্তুককে ড্রাগনের দলের ছেলেপেলেদের গুলি করে বুক ঝাঁঝরা করে দিতে শুরু করেছে। ঠিক তার বেশ কিছু সময় পরেই হঠাৎ করেই পাহাড়ের উপর থেকে কেউ আরও গুলি করছে তাদের দিকে। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে গুলি করাতে আশিক সহ সে আগন্তুক চমকে যায়, কেননা তাদের মধ্যে প্ল্যান ছিল না যে পাহাড়ের উপর থেকে গোপনে গুলি করা হবে। তাই তারা আরও চমকে যায়। কেউ কোনো কিছু বুঝতে পারছে না কি এই দল যে দুজনকে মেরে রাজত্ব করতে চাচ্ছে এই শহরে। বিদ্যুতের মতো গুলি আসতে শুরু করেছে পাহাড়ের উপর থেকে। সবাই যে যার মতো লুকিয়ে পড়েছে পুরো পাহাড়টাতে। প্রায় কয়েক ঘন্টা ধরে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে কালো ধোঁয়ার পাউডারের পুরো পাহাড়টাই অন্ধকারে ছেয়ে যায়। কুয়াশার মতো সাদা পাউডারের কারণে কেউ কোনো কিছু দেখতে পাচ্ছে না। কথা যেন হঠাৎ করে এসে আশিকের ঘাড়ে একটা অজ্ঞান করে ইঞ্জেকশন সিরিজ এসে গেঁথে যায় আর আশিক সেখানেই পড়ে যায়। এদিকে ড্রাগন নিজের জীবন বাঁচানোর জন্য মালামাল নিয়ে পালিয়ে গেছে। হেলিকপ্টার থেকে যে এনেছিল সেও পালিয়ে গেছে। এদিকে আশিকের সাথে যে আগন্তুক লড়াই করছিল সে আশিককে খুঁজতে থাকে, সাথে অন্ধকারে গুলি চালাচ্ছে। কেউ একজন আশিককে টানতে টানতে নিয়ে চলে যায় পাহাড় থেকে কোনো এক অজানা গন্তব্যে। কিছুক্ষণের মধ্যে পুরো পাহাড়টা পরিষ্কার হয়ে যায়, লাশের উপর লাশ। আশিককে সবাই খুশি থাকে কিন্তু খুঁজে পায় না। রনিও খুঁজতে থাকে। এক পর্যায়ে সে অজানা আগন্তুক একটা জিনিস দেখতে পায়। অজানা আগন্তুক কি যেন ভেবে একটা মুচকি হাসি দিয়ে তার দলকে নিয়ে বেরিয়ে এদিকে ড্রাগনও পালিয়ে গেছে। পরিত্যক্ত রুমের মধ্যে বেঁধে রাখা হয়েছে আশিককে। চেয়ারের সাথে তার সামনে বসে আছে বেশ কিছু ছেলেপেলে। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়। এদিকে আশিক নিখোঁজ। তার দলের ছেলেরা আশিককে খোঁজ করতে থাকে। এদিকে প্রিয়াঙ্কাও নিখোঁজ। রনির কোনো কিছু বুঝতে পারছে না। আশিকের সাথে থাকা সেই আগন্তুকটি আশিকের অনুসন্ধান পেয়ে গেছে। দেখতে দেখতে রাত 10:35 বেজে গেছে। আশিক মিটমিট করে চোখ খোলে, দেখে তার সামনে উল্টো হয়ে কেউ একজন বসে আছে। আশিক বলে ওঠে, ওই তোরা বাচ্চা, কে তোরা? আমাকে কেন তুলে এনেছিস? আশিকের গলার আওয়াজ শুনতে পেয়ে উল্টো হয়ে বসে থাকা ব্যক্তিগুলো সামনে ঘোরে। তাদেরকে দেখে আশিক চমকে যায়। আশিক কোনো কিছু বলতে যাবে তার আগেই চেয়ারের উপর বসে থাকা মেয়েটি আশিকের ঠোঁটের উপর ঠোঁট রেখে চুমু খায়, সাথে কয়েকটা কামড় দেয় ঠোঁটের উপরে। আশিক ব্যথায় কুঁকড়ে ওঠে। মেয়েটি এবার হাসি দিয়ে বলে ওঠে, হ্যাঁ আমি সোনা, আমার লক্ষ্মী বাবু। চিনতে পেরেছো? আমি প্রিয়াঙ্কা, যে তোমার সব সময় সঙ্গী হয়ে থাকতো। সে তোমাকে এখানে তুলে এনেছে। আশিক, তুই তো আজকে গেলি। তোর কাছের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তুই তো আজকে গেলি রে। আহা আহা, বিশ্বাসঘাতকতা নয়, বলো প্রতিশোধ নেওয়ার জন্য তুলে এনেছে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ নেবে তুমি? এবার প্রিয়াঙ্কার পরনে থাকা হীরের জুতোটা হাতে নিয়ে আসে, বেশ জোরে মারে গালে, ফেটে রক্ত পড়ছে। প্রিয়াঙ্কার এটা দেখে এবার হাসতে হাসতে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর মনে আছে তুই রাফিক মোল্লাকে হত্যা করেছিলি? নীল গ্যাংয়ের গ্যাংস্টারকে ছিল আমার বাবা। তোকে মেরে আমি আমার বাবার পিতৃপুরুষের হত্যার প্রতিশোধ নেব। তুই আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করছিলি, আজকে তোকে আমি মারব নৃশংসভাবে। এটা বলে প্রিয়াঙ্কা একটা হাসি দিয়ে আবারও আশিকের ঠোঁটের উপর কয়েকটা কিস করে।
কামড় বসিয়ে দেয় আশিকের ঠোঁটে। কেটে রক্ত পড়ছে। আশিক বলে ওঠে, আমার সাথে বেইমানি? বাঁচবি না রে, কেউ বাঁচবি না। আশিকের এই কথা শুনে প্রিয়াঙ্কা হিলের জুতো দিয়ে আরো বেশ কয়েকবার মারে তার গালে। ড্রাগন বলে ওঠে, ও প্রিয়াঙ্কা বেবি, তুই তো মারবি তখন যখন তুই বেঁচে থাকবি। মানে? তোর মনে আছে রাতে যখন তুই আমাদের উপর গুলি চালিয়েছিলি পাহাড়ের উপর থেকে? সেগুলো তোর লোক ছিল আর তাদের লিডার ছিলি তুই। আমি তোকে দেখে ফেলেছিলাম। আশিকের দল ও আমার দলকে নৃশংসভাবে মেরে তুই রাজত্ব করতে চেয়েছিলিস শহরে। যখন আশিক আর আমার দলের ছেলেপেলেগুলো গোলাগুলিতে মেতেছিল তখন তুই উপর থেকে আমাদের উপর হামলা করলি যাতে আমরা কেউ বেঁচে থাকতে না পারি। কিন্তু তুই জানিস না আমি তোকে দেখে ফেলেছিলাম সেই রাতের অন্ধকারে। আর তোর প্ল্যান সম্বন্ধে আমি সবটাই জানতাম। আশিক তোর ভালোবাসার অন্ধ হতে পারে কিন্তু আমি ড্রাগন না। ও, তুই তাহলে সবটা জেনে ফেলেছিস? প্রিয়াঙ্কাকে আর কোনো কিছু বলতে না দিয়ে বন্দুক বের করে ড্রাগন প্রিয়াঙ্কার দিকে তাক করে। প্রিয়াঙ্কা এটা দেখে মুচকে একটা হাসি দিয়ে দেয়। ড্রাগনকে কোনো সুযোগ না দিয়ে এক লাথি মারে তার পুরুষত্বের মধ্যে। ড্রাগন ব্যথায় কুকড়ে ওঠে, ফ্লোরে পড়ে যায়। প্রিয়াঙ্কা আর কোনো সুযোগ না দিয়ে টেবিলের উপর রাখা সেই ধারালো রামদাটা দিয়ে শরীরের থেকে আলাদা করে ফেলে মাথাটা ড্রাগনের। ড্রাগন ছটফট করতে করতে সেখানেই মরে যায়। তারপর প্রিয়াঙ্কা বলে ওঠে, শহরে তুই অনেক পাওয়ার দেখিয়েছিস, এখন মরার জন্য তৈরি হয়ে থাক। এই বলে প্রিয়াঙ্কা যখনই আশিককে গুলি করতে যাবে তখনই ঘরের কাজ ভেঙে বাইকে করে প্রবেশ করে কেউ একজন হুট করে প্রিয়াঙ্কার হাতে গুলি করে দেয়। প্রিয়াঙ্কার হাত থেকে রামদাটা পড়ে যায়। তারপর বাইক থেকে নেমে এসে আগন্তুকটি আশিকের হাতের বাঁধন খুলে দেয়। মাথা থেকে হেলমেটটা আগন্তুকটি খুলে আশিককে জড়িয়ে ধরে। প্রিয়াঙ্কা এখন বলে ওঠে, ওসি সম্রাট, তুই এখানে? তার মানে কি হলো? তুই হলি এইসবের? ও ইয়েস বেবি, ওসি সম্রাট ওরফে সিক্রেট আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং। তুই ঠিকই ধরেছিস। আমি একজন মাফিয়ার সাথে একজন সিবিআই পুলিশ অফিসারের আশিককে জানিস। সে একজন সিবিআই স্পেশাল কমান্ডোদের হেডকোয়ার্টার অফ পুলিশ অফিসার। সে মাস্তানদের সাথে লড়াই করতে করতে এক পর্যায়ে নিজেই মাস্তান হয়ে যায়। সাথে ছদ্মবেশে কেস নম্বর 999 কেসটাকে সলভ করতে এ শহরে মাস্তানি শুরু করে আর কেসটা সেখানে সলভ হয়ে গেছে। এটা শুনে প্রিয়াঙ্কা এবার ফ্লোরে পড়ে থাকা বন্দুকটা হাতে তুলে নিয়ে বলে ওঠে, আমার সাথে এত বড় ধোকা? কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এটা বলে প্রিয়াঙ্কা যখনই গুলি করতে যাবে তখন আশিক তার হাতটা ধরে ফেলে আর টেবিলের উপর ফেলে দিয়ে তার উপর আশিক শুয়ে পড়ে আর বলে ওঠে, তোর সাথে এতদিন তোর ইচ্ছায় তোর সাথে শারীরিক সম্পর্ক করেছি, আর আজ আমি আমার নিজের ইচ্ছায় তোর সাথে সম্পর্ক গঠন করব। এই বলে আশিক জোরপূর্বক ভাবে প্রিয়াঙ্কার শরীর থেকে সব কাপড় খুলে ফেলে। তারপর শরীরটাকে খুবলে খুবলে খেতে থাকে। ওসি সম্রাট ও আশিক দুজনে একসাথে প্রিয়াঙ্কার সাথে শারীরিক সম্পর্ক করে এবং তার যৌনাঙ্গ ফাটিয়ে ফেলে। তারপর জীবিত অবস্থায় প্রিয়াঙ্কার 2 হাত কেটে তার যৌনাঙ্গের ভিতর ঢুকিয়ে দেয়। তারপর আশিক বলে ওঠে, শালা পুরো জীবনটাই মোহের পিছনে ছুটে কাটালাম। সবাই ভুলে যায় শালা যে কি নিয়ে এসে কি নিয়ে যাবে। মাটি হয়ে এসেছিলি, মাটিতেই মিশে যাবে। এটা বলে আশিক সেই রামদাটা ফ্লোর থেকে উঠিয়ে এক কোপে শরীর থেকে আলাদা করে ফেলে প্রিয়াঙ্কার মাথাটা। তারপর আকাশের দিকে তাকিয়ে সিগারেট মুখে দিয়ে লাইট জ্বালিয়ে ওসি সম্রাট ও আশিক বাইক নিয়ে বেরিয়ে পড়ে তাদের অজানা গন্তব্যের উদ্দেশ্যে। গল্পটা এখানেই শেষ করে দিলাম। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি রকম গল্প চাই সেটাও বলবেন। কেউ গল্প লিখে দিতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং গল্পগুলো শোনার জন্য অনুরোধ রইল। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন।